আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা বলবো স্যার। বলুন। স্যার আপনি যে বললেন স্যার একটা ইমেল খোলার জন্য, যেটা হচ্ছে ডেডিকেটেড, হুম ভাই। যে ইমেলটা দিয়ে আর কি ওই আমার শুধু আপনার এই ইথিক্যালি কাজ কারবার হবে স্যার। এখন কথা হচ্ছে স্যার, ইমেলটা স্যার যখন খুলতে যায় তখন তো স্যার মোবাইল নাম্বারটা চায়। এখন হ্যাঁ সেই হ্যাঁ, ক্ষেত্রে স্যার। আমি আজকের ক্লাসে আপনাদের কতগুলো এরকম ইমেল সার্ভিস দেখাবো, সেগুলোতে আপনার মোবাইল নাম্বার কিছুই প্রয়োজন পড়বে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার কালকে তো আপনি বলছিলেন যে নিজের আইপি অ্যাড্রেস গোপন করে তারপরে স্যার এগুলো দিতে স্যার, ফিশিংটা করতে, কিন্তু আমরা তো এখন আপনাকে যে ফিশিংটা পাঠাইছি স্যার, ওইখানে তো আপনি আমাদের ইজিলি আমার আইপি অ্যাড্রেসটা স্যার ফাইন্ড আউট করতে পারবেন। আপনি আপাতত ইমেলটা পাঠানো দিয়ে কথা, আর কিভাবে নিজেকে হাইড করতে হয় সেটা আজকের ক্লাসের এই প্রথম আলোচ্য বিষয় অ্যানোনিমিটি, এখানে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে এটা আলোচনা করবো না স্যার? হুম হুম। আচ্ছা, আজকে বলছিলেন যে স্যার আইপি অ্যাড্রেস গুলো কিভাবে কিনতে হয় স্যার, ওটা বলবেন আর কি কত ক্লাসে? ওটা তো গত ক্লাসে আপনাদের দেখাইলাম, নেমচিপ.com বা godaddy.com যেসব হোস্টিং সার্ভিস আছে, তাদের ওখানে হ্যাঁ, গিয়ে আপনার নিজস্ব ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে হয় আর কি। ডলার দিয়ে আপনি পেমেন্ট করে তখন হোস্টিং কিনবেন আপনি। ওইখানেও তো স্যার আমার ইনফরমেশন থেকে যে আমার ক্রেডিট কার্ড অথবা কোনো একটা ব্যাংক। হ্যাঁ, সেটা তো থেকে যাবেই। আপনি ওদেরই বিভিন্ন হুইজ প্রোটেকশন সার্ভিস আছে, আপনি সেগুলো নিতে পারেন। ওই তাতে হয় কি, আমরা যে হুইজ রিকন দেখেছিলাম না, রেজিস্ট্রেশনের ইনফরমেশন দেখার জন্য, যদি আপনি ওদের সার্ভিস ব্যবহার করে থাকেন, এক্সট্রা কিছু টাকা নিবে আপনার থেকে, নিয়ে আপনার ওই ইনফরমেশন গুলো, রেজিস্ট্রেশনের ইনফরমেশন গুলো ওরা হাইড করে দিবে, যাদের থেকে হোস্টিং কিনছেন বা ডোমেইন নেম কিনছেন তারা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া গত রাতে তো আপনাকে ওই যে কথা বললাম যে আমি কোড যে দুইটা লাইন ওইগুলা করেছিলাম, বাট এরপরও হচ্ছে না, মানে রানটা হচ্ছে না। এটা না হওয়ার কি কারণ? আপনার ওই যে 3 লাইন হয়ে গিয়েছে, দেখেন আগে যে লাইনটা এক্সিস্টিং ছিল হ্যাঁ তার। হ্যাঁ, আমি দেখেছি। এরপরে আবার আমি এটাকে এডিট মানে করে আবার হ্যাঁ, দুই লাইনে এনেছি, আচ্ছা আচ্ছা, তারপরও তারপরে হচ্ছে না। টুলসটা একটা এরকম মাঝে মধ্যে করে, লিঙ্ক জেনারেট করে না। আপনি কন্ট্রোল সি দিলে টোটাল ক্লোজ হয়ে যাবে টুলসটার কার্যক্রম। দেন আপনি আবার রান দিবেন। কখনো কখনো হয় কি, প্রথমবারে লিঙ্ক জেনারেট করছে না, 2-3 বারে হতে পারে, দ্বিতীয়বার তৃতীয়বারে, কারণ এটা তো থার্ড পার্টি সার্ভিস এনগ্রক, সেটা ব্যবহার করে দেন টুলস হচ্ছে লিঙ্ক জেনারেট আমি করে। কন্ট্রোল সি দিয়ে ট্রাই করেছি, দেখা যায় যে হুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরেকটা বিষয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আছেন? জি জি, গত ব্যাচে একটা জিনিস দেখেছিলাম, একজন স্টুডেন্টের এমন হয়েছিল যে আমি যত রকম সলিউশনই বলেছি, সে সবগুলো ট্রাই করার পরও শুধু ওই স্টুডেন্টেরই কোনো লিঙ্ক আসলে জেনারেট হয়নি ওই ব্ল্যাক আই টুলসটা দিয়ে। ঠিক এক্স্যাক্টলি যে কি কারণ সেটা আমি উদ্ধার করতে পারিনি, তবে ওই পসিবল সলিউশন যেগুলো আছে, লাইন চেঞ্জ করা আর হচ্ছে গিয়ে কয়েকবার ট্রাই করা, সেটা করে দেখেন, হয়তো জেনারেট হবে। অনেক সময় জেনারেট হয় না, বাট আরেকবার ট্রাই করলে পরের বার আসে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় প্রথমবারে হয় না, দ্বিতীয়বার তৃতীয়বারে আসে। হ্যাঁ ভাই মাসুম। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি জি। আপনি যেভাবে আপনি যেভাবে দেখিয়েছেন লিংক জেনারেট করতে পেরেছি, তবে আমার ওই যে ওয়েব হোস্টিং এবং ওয়েব ডোমেইন মানে ডোমেইন এন্ড হোস্টিং এর অভিজ্ঞতা নাই, তো ওইখান থেকে দিতে পারি না। ওইটা যদি আপনি একটু দেখান মানে ডেমো আকারে, তাহলে একটু সুবিধা আমার হয়। তো আমি এখন তো কেনা আমি পসিবল আপনাকে না। হ্যাকিং এর জন্য পাঠিয়েছি, হ্যাঁ হ্যাঁ বাট একটা মেল তৈরি করে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই সার্ভার তৈরি করে ওইটা আমি চেষ্টা করলাম, মানে আসলে পারি না, একটু অভিজ্ঞতা নাই তো। আচ্ছা, সার্ভার আপনার ক্রিয়েট করার প্রয়োজন নেই আপাতত, কারণ ওটাতে আপনার কস্ট আছে, প্রায় 20-25 আচ্ছা, ডলার মতো খরচ হবে শুধু একটা ওই সার্ভার নিতেই।
আচ্ছা ওটা প্রয়োজনে আমি আপনি যেটা করেছেন আমি দেখেছি, খুব ভালো একটা আইডিয়া ছিল আপনার। মানে ওই আইডিয়াটাই আসল জিনিস, যে অ্যাকচুয়ালি রিডার ইমেলটা রিড করে কিনা। আপনি রিশিডিউলিং এর একটা ইমেল সাবজেক্ট দিয়েছিলেন। জি হ্যাঁ, জি জি হ্যাঁ, এটা খুবই ভালো করেছেন। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জিনিসটাই এটা। মাত্র 2 জন আপনারা ট্রাই করেছেন, বাকিরা কোনো ট্রাই করেনি। মানে আপনাদের ওপেন একটা চ্যালেঞ্জ দিলাম যে আমাকে হ্যাক করার বা কোনো করার, বাকিরা করেনি। তবে আপনারা 2 জন দিয়েছেন, খুবই ভালো দিয়েছেন। একজন দিয়েছে আমাকে হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাডমিশনের একটা, আরেকজন আপনি দিয়েছেন রিশিডিউল। খুবই ভালো লেগেছে। ভাই আমি ওই এই যে ফিশিং লিংকটা পাঠাতে গেলে গুগল সামহাউ ভাবে ডিটেক্ট করে ফেলে, ডিটেক্ট হ্যাঁ, করে হ্যাঁ, কোনো কারণে ওই মেলটা সেন্ড হয় না, এই কারণে পাঠাতেই আর পারি নাই। হ্যাঁ, আপনি অন্য কোনো আহ, এ, পদ্ধতি ট্রাই করেন বা কোনো টেকনিক। কি টাইপের আচ্ছা, টেকনিক? ভাই ভাই আমি একটা ট্রাই করেছিলাম, মানে আমার অন্য একটা মেইলে আমি ট্রাই করেছিলাম যে কি আসে, বাট ওরা মানে মেল থেকে বারবার দেখাচ্ছে দিস মেসেজ সিম ডেঞ্জারাস, এবং সেটা স্প্যামে গিয়ে জমা হয়, ডিরেক্ট মেইলে যায় না। এরপরে মানে আমি ট্রাই করেছি যে এই ইয়াটা কি রিয়াক্ট করা যায়, বাট হয়নি কোনোভাবে। হ্যাঁ, গুগলেরই একটা সার্ভিস সিস্টেম আছে, ওরা ভালো করে। আবার প্রোটন মেইল আছে, ওরা নিজে থেকেই এইসব ডিটেক্ট করে ফেলতে পারে খুব ভালোভাবে। আপনারা এইচটিএমএল দিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন। এইচটিএমএল দিয়ে সহজেই একটা ডিজাইন করে দেখেন সেটাতে বাইপাস হয় কিনা, অথবা লিঙ্কটা অন্য কোনো ফরম্যাটে নিয়ে শর্ট করে, বা অন্য কোনো রিয়েল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে ট্রাই করে দেখেন যে সেন্ড হয় কিনা। ঠিক আছে। আসলে এগুলোর জন্য ওই যে আপনাদের যেটা বলেছি, যে যারা ডেডিকেটেডলি ফিশিং এর কাজ বা এই রকম কাজ করে থাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ওরা নিজেরাই মনে করুন ডার্ক ওয়েবে বা এই সারফেস ওয়েবে কোনো ওয়েব হোস্টিং এগুলো কিনে দেন এই কাজগুলো করে থাকে। মানে ওরা নিজেরা ইনভেস্ট করে দেন অ্যাটাক গুলো ট্রাই করে। ব্লগ স্পট বা ওয়ার্ডপ্রেস এর লিংক দিয়ে দেখতে পারেন, সেটা স্প্যামে যাবে না। আপনি নিজের মতো ওয়ার্ডপ্রেসটা প্রোগ্রাম করে নিলেন। দুইজন যে কাজ কমপ্লিট করছে এটা কি ওই মেসেঞ্জার গ্রুপে দিছিলেন নাকি কাজটা? অ্যাসাইনমেন্ট আর দুজন কাজ কমপ্লিট করছে এটা কি ওই মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয়েছে নাকি? আমি তো দিয়েছি ইমেল অ্যাড্রেস, আমাকে ইমেল করতে হবে ফিশিং লিংক। এটা তো ওই মেসেঞ্জার গ্রুপে মনে পোস্ট করছিলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 3। আর সেজন্য তো বলে আমরা তো আর এরকম শেষে বলা হয়নি এই বিষয়ে। আমি বলে দিয়েছিলাম আমাদের ক্লাসে। ভাই আমি একটা ভাইয়া লিংক তৈরি করছিলাম বুঝছেন, হুম, হুম। কিন্তু হচ্ছে কি ওইখানে সাইন আপে ক্লিক করলে ঢুকে না, সেভ ফাইল চাই। কিসে? অনেক সময় লিংকে ঢুকলে ব্ল্যাঙ্ক দেখায়, ব্ল্যাঙ্ক পেজ। ওইটা হচ্ছে কি, ওই যে আপনাদের বলেছিলাম না এনগ্রকের প্রাইসিংটা দেখালাম না, যে এটা আমাদের ফ্রি সার্ভিস যেহেতু ব্যবহার করছি, মানে 24 ঘন্টায় মাত্র একটা এরকম লিংক জেনারেট করতে পারবেন। আপনি দেখেন আগে হয়তো টেস্টিং এর জন্য একটা লিংক জেনারেট করেছিলেন, সেটার পরে আপনি আবার ট্রাই করলে এটা আসবে না। হ্যাঁ 2 হ্যাঁ, টাকা আমার নিজের মেইলে আমি পাঠিয়েছিলাম, মানে নিজে টেস্ট করার জন্য, ওখানে কাজ করে এবং ক্রিডেনশিয়াল গুলো সবই শো করে টার্মিনাল। প্রথমবার কাজ করবে, কারণ ফ্রি সার্ভিস তো পরের কানেকশন গুলো এই নো দেখাবে আর কি, নিবে না পরের লিংক গুলো আর কি। আপনি একটা কাজ করতে পারেন, আপনি নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখতে পারেন যদি আপনি একদিনে 2-3টা এরকম ট্রাই করতে চান। একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে বা অন্য কোনো ফেক ইমেল অ্যাড্রেস দিয়ে ট্রাই করতে পারেন, আর না হলে অপেক্ষা ভাই। করতে। হ্যাঁ, টেম্প বলেন। মেইল একটা সার্ভিস আছে না, টেম্পোরারি মেইল দিয়ে কি হবে এগুলা? হুম, হুম। তবে টেম্পোরারি মেইলের ভিতরেও প্রকারভেদ আছে, সবগুলো আবার ওরা সাপোর্ট করে না। ওরা নিজেরাও ডিটেক্ট করতে পারে যে কোনটা টেম্পোরারি আর কোনটা কি। এর জন্য আপনি কয়েকটা ওয়েবসাইটের ট্রাই করবেন, দেখেন যেটা অ্যাকসেপ্ট করে। আমি তো এনগ্রক দিয়ে করি নাই, মানে ম্যানুয়ালি মানে করার চেষ্টা করছিলাম। তো সেই ক্ষেত্রে ওই যে সাইন আপে ক্লিক করলে সেভ ফাইল চাই। পরে আমি ক্লাস করতেছি। আচ্ছা, বাকিরা একটু আপনি সেভ ফাইল, আপনার কি এটা রান আছে দেখাতে পারবেন স্ক্রিনশট দিয়ে? হ্যালো স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, রফিকুল ভাই আপনি স্ক্রিনশট দিতে চাচ্ছেন? দেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
বলছি আমি গতদিন আপনার ক্লাসের লোকাল হোস্ট স্পেমেল এখানে ঢোকার পরে আমি ওই রান কমান্ড দিচ্ছি ওই ইভ্যালির যে লিঙ্কটা, কিন্তু ওইটা রান হচ্ছে না। কারণ কি রান দিয়েছেন আপনি কমান্ড? মানে ওই যে ইভ্যালির যে লিঙ্কটা নিয়ে আপনি রান দিলেন না, আর ওই ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটটা নিজের মতো রান হলো আর কি, দেখা শো করলো। আপনি একটু স্ক্রিনশট দিয়ে দেখান, না হলে আমি বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আর ওইখানে প্রবলেমটা হয় কি, ওই যে আপনি নাম চেঞ্জ করছিলেন না, যে HTML ডট, ওইটা না দিলে হয় কি রান, ওই যে ফাইল ডাউনলোড হয় কিন্তু ব্রাউজারে যায় না। ও এটা হ্যাঁ ওনাকে হ্যাঁ করে বলতে বলেন, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ফাইলটা এডিট করে ফাইল ফরম্যাটটা দিবেন HTML, কারণ আপনার ব্রাউজার কিন্তু শুধু HTML টাই শো করবে। হ্যাঁ হ্যাঁ, না ওটা হলে জেনারেল টেক্সট ফাইল আকারে ডাউনলোড হয়েছে। হ্যাঁ, আপনার ব্ল্যাক আইটা এখানে রান করছে। এমডি মাসুম বিল্লাহ, হ্যাঁ আপনার প্রবলেমটা বলুন। হ্যালো, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি কিন্তু আপনি কিছু বললে শুনতে পাচ্ছি না। হ্যালো, হেডফোন নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওনার এটা হেডফোন নেই, লিখতেছে। তাহলে প্রবলেমটা না বললে কিভাবে বুঝবো, একটু মেসেজে লিখিয়ে দেন। হ্যাঁ রফিকুল ভাই, আপনার এনব্লক সেটআপে কি প্রবলেম হয়েছিল একটু স্ক্রিনশট দিয়ে দেখাবেন ওনার পরেই, কেমন? স্যার আমি একটা কাজ করছিলাম, যে ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনার টর্জন সেট করছিলাম। যখন ফাইল আপলোডের জায়গাটা আসছে, তখন ওইটা প্যাথ ফাইল দিতে বলছিল, তো আমি কোনোভাবে প্যাথ ফাইলটা খুঁজে পাইনি আর কি। লিনাক্স থেকে? জি, লিনাক্স থেকে। মানে আপনার মেল করার জন্য আর কি, ফটোতে আমি টর্জনটা সেট করছিলাম আর কি, ব্যাকগ্রাউন্ড দিয়ে। আচ্ছা আচ্ছা, ওটা সেট টুল কিট দিয়ে করেছেন না? জি জি, সেট করতে। ওটা ওখানে লোকেশনটা আপনার লিখে দেয়, বাট ওইটাই পাইনি, আমি অনেক ট্রাই করছি, এটা পাইনি। ওই যে লোকেশন যেটা লিখে দিয়েছিল ওটা নিয়ে আপনার ফাইল ডিরেক্টরি, এখানে একটা সার্চ অপশন মতো আছে, ওখানে পেস্ট করলে জি জি, আপনার পুরো পাঁচটা মানে ওখানে নিয়ে যাবে, অথবা আপনি টার্মিনাল দিয়ে গিয়ে দেখতে পারেন। হ্যাঁ স্যার, আমি টার্মিনালে গেছিলাম, তো ওইখানে উপরে যে লোকেশন ইয়াটা ছিল ওইটা দিছি, বাট ওটা ওরা গ্রান্টেড করে নাই। এটাই আমার প্রবলেম হয়েছে, নাহলে আমি ইয়াটা জমা দিতাম। আপনি তাহলে অন্য কিছু ট্রাই করে দেখেন। আরেকটা হলো স্যার, আমি চাইছিলাম যে মেল বম্বিং করতে, পরে যে মেল বম্বিংটা কাজ করে নাই। ইমেল বম্বিং জিমেইলে কাজ করে না, খুবই টাফ এগুলো। হ্যাঁ, ওইটাই করতে চাইছিলাম আমি, পরে লাস্টে কোনো কিছু করতে না পেরে। হ্যাঁ, ওটাও করবেন, অসুবিধা নেই। আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ, আপনি রফিকুল ভাই আপনি আগে স্ক্রিনটা শেয়ার দেন, আপনার প্রবলেমটা একটু দেখে নিন, উনি চ্যাটে অনেকগুলো মেসেজ দিয়েছে। আছেন? হ্যালো, আচ্ছা উনি নেই তো। লাস্টে কে বললেন স্ক্রিন শেয়ার দিতে? মেন ক্লাস শুরু করেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের মূল আলোচনায় ফেরত আসি। আচ্ছা, আপনি আবার স্ক্রিন শেয়ার দিয়েছেন। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ বলুন। ওনার প্রবলেমটা আমি যত মানে ওনার প্রবলেমটা হলো স্যার, ওই যে ইয়ে আছে না, যে এটার সাব ডোমেন যেটা আমরা করি, ওইখানে ওরা কানেক্ট করা নাই। ওই ডোমেনের যে কোডটা আছে ওইটা কানেক্ট করলে ওনার হয়ে যাবে, সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। এন রকেটটা বললেন? জি জি, এন রকেটটা। হ্যাঁ হ্যাঁ, এন রকেট কমান্ডটা দিলেই আপনার রান করবে। হ্যাঁ রফিকুল ভাই, আপনি তারপর একটু শেয়ার দেন, আপনি অনেক মেসেজ দিচ্ছেন যেহেতু, এক নজর একটু দেখে আমরা আমাদের ক্লাসের মূল আলোচনা শুরু করব। হ্যাঁ দেখা যাচ্ছে আপনার স্ক্রিনটা। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, গত ক্লাসে যে এনগ্রক আর ওই গিট হাব, এই দুইটা অ্যাপ্লিকেশন রান দিছিলেন, আমি ভিডিওটা বহুতবার দেখছি এবং আমার কম্পিউটারেও করছি, আসছিল।
তবে তারপরে আবার সব একদম হ্যাং হয়ে গেছে। তারপরে রিস্টার্ট করার পরে আর কিছু আসে না, আবার প্রথম থেকে 3 বার আপনি ব্ল্যাক আইটা আনইনস্টল কোথায় করে ইনস্টল ইনস্টল করেছেন? করা লাগছে। ব্ল্যাক আইটা ডাউনলোড করেছেন ওই ফোল্ডারে যান। আ- ব্ল্যাক আই টুলসটা ডাউনলোড করা নেই আপনার? ডাউনলোড ফোল্ডারে যেখানে ডাউনলোড করেছেন সেটাতে যাবেন, ওয়েব থেকে না। গিয়ে টুলসটা রান দেন, আমি দেখি তো কোনো ইরর বা কিছু বলে কিনা। ভাই আমি ডাউনলোড করে নিই। ডাউনলোড করেনি তাহলে টুলস কিভাবে রান করবে? আপনি ডাউনলোড করে আবার একটু ট্রাই করেন কেমন। আর আপনি মেসেঞ্জারে আমাদের ওই স্ক্রিনশট দিয়ে প্রবলেমটা বলেন, অনেকেই অ্যাক্টিভ থাকে, আমরা সলভ নিয়ে আলোচনা করবো কেমন। আমরা আমাদের আমাদের আজকের ক্লাসে আলোচনাটা শুরু করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার কম্পিউটার একটা সমস্যা ছিল, মানে কে যেন আমার কম্পিউটার সব ফাইল এনক্রিপ্ট করে দিয়েছে এবং প্রত্যেকটা ফোল্ডারে একটা করে মেসেজ দিয়েছে, যেটা যদি ডিক্রিপ্ট করতে চাও তাহলে $980 ভাই একটা বিটকয়েনে র্যানসমওয়্যার। হ্যাঁ, র্যানসমওয়্যার হচ্ছে। আপনি যদি খুব গুরুত্বপূর্ণ ফাইল না থাকে, আপনি এক কাজ করেন, উইন্ডোজ যেটা আছে ওটা মানে ফেলে দিয়ে নতুন করে উইন্ডোজটা সেট আপ দেন, অন্য তাহলে কোনো তো আমার হ্যাঁ সব ডেটা তো সব স্যার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটাই যদি লাস্ট এটা উপায় ভাই। এটা ছাড়া কোনো ওয়ে নেই। র্যানসমওয়্যার ডিক্রিপ্ট করাটা খুবই টাফ। আমি এগুলো কাজ করি না, ম্যালওয়্যার নিয়ে আমি কাজ করি না। এবং সবকটা ফাইলের শেষে যে হ্যাঁ WIOT এক্সটেনশন আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা সব চেঞ্জ করে ফেলেছে। আপনি টাকা দিলেও সে আপনার আসলে ডাটাটা ডিক্রিপ্ট করে দিবে না, টাকাটা নিয়ে সে আস্তে করে কেটে পড়বে, এতটুকু শিওর থাকেন। ও আচ্ছা, এটা হওয়ার কারণ কি? $900 স্যার, 6 লাখ টাকা আরেকটা পিসি বানানো যাবে। হ্যাঁ, কয়েকটা পিছিয়ে বানানো যাবে, একটা না। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি। অনেক টাইম হয়ে গেল, প্রায় 15 মিনিট। আমাদের যেটা আলোচ্য বিষয়, আমরা অ্যানোনিমিটি এবং ডার্ক ওয়েবে আলোচনার আগে একটা ছোট টপিক আছে, সেটা আলোচনা করা জরুরি। ডস অ্যাটাক বা ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক একটা টার্মিনোলজি আছে বা একটা অ্যাটাকের প্রকারভেদ আছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে থাকে। মনে করুন আমরা বাসায় অনেকেই মোবাইল ব্যবহার করে থাকি। আপনি আপনার হাত দিয়ে সর্বোচ্চ কয়টা মোবাইল আপনি কল নিতে পারবেন? সর্বোচ্চ কি 2টা আপনি নিতে পারেন। এখন কোনো উপায়ে আমি কি করলাম, আপনার সামনে 3টা মোবাইল আমি দিলাম, দিয়ে এরপর আপনাকে বলছি যে 3টাতেই আমি একসাথে কল দিলাম। দেওয়ার পরে আপনাকে টাস্ক দিয়েছি আপনি ফোন কলগুলো রিসিভ করুন। এখন আপনার পক্ষে কি সেটা পসিবল হবে কিনা? অবভিয়াসলি সেটা পসিবল না। যদি আপনি রিসিভও করতে পারেন, দেখা যাবে 3জনকে একসাথে আপনি রিপ্লাই দিতে পারছেন না। এটাতে কি হচ্ছে, আপনার একটা সীমাবদ্ধতা আছে। আপনি একই সময়ে কতজন মানুষকে আপনি একটা সার্ভিস দিতে পারছেন তার একটা লিমিটেশন থাকে। এটা মানুষের ক্ষেত্রে যেমন হয়, এই যে টেকনিক্যাল যে আমরা প্রোডাক্ট গুলো ব্যবহার করি এগুলোর ক্ষেত্রেও হয়ে থাকে। এটা কম্পিউটার নেটওয়ার্ক হতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশনের হতে পারে, ঠিক আছে, বিভিন্ন সফটওয়্যার যারা আছে যেগুলো আছে এগুলোর ক্ষেত্রেও হতে পারে যে তার একটা নির্দিষ্ট সীমাবদ্ধ একটা লিমিট আছে। যে আমি একটা ওয়েব সার্ভার, সে একসাথে 1000-এর বেশি মানুষের কানেকশন নিতে পারবে না। 1000 আইপি অ্যাড্রেস থেকে যদি বিভিন্ন এরকম কানেকশন পাঠানো হয়, সে অতটাই নিতে পারবে। কিন্তু এর বেশি মানে তার এখানে মনে করুন পোর্টই আছে 1000 মতো, বা পোর্ট না মানে এরকম সার্ভিস দেওয়ার ক্যাপাবিলিটি আছে 1000 মতো। এখন তার বেশি যদি মানুষ এখানে অ্যাপ্লাই করা শুরু করে বা রিকোয়েস্ট পাঠানো শুরু করে এই ওয়েব ব্রাউজারটাতে, যে একসাথে আমি 1000 না 10,000 মানুষ রিকোয়েস্ট পাঠানো শুরু করলো, তখন কি হচ্ছে, তার যে ধারণ ক্ষমতার বেশি মানুষ রিকোয়েস্ট করাতে সে সার্ভারটা আর কি ঠিক মতো রেসপন্স করতে পারে না, সার্ভার বন্ধ হয়ে যায়, কোনো কোনো সময় ক্র্যাশ করে, ঠিক আছে, ওয়েবসাইট যদি থাকে আনঅ্যাভেলেবল হয়ে যায়। এটার একটা খুব ভালো উদাহরণ হচ্ছে বাংলাদেশের যে সব রেজাল্ট পাবলিশ যে ওয়েবসাইট গুলো আছে। প্রতি বছর এসএসসি এইচএসসি যখন রেজাল্ট পাবলিশ হয়, দেখবেন যে সারা বছর ঠিক মতো ওয়েবসাইট চলছিল, রেজাল্ট পাবলিশ হওয়ার পরে একসাথে 7-8 লক্ষ মানুষ বা তার কম বেশি মানুষ এরকম ওয়েব ব্রাউজারটাতে যখন মানে ওয়েবসাইটটাতে রিকোয়েস্ট পাঠায়, তখন কি সে এত লোড নিতে পারে না। সবাই রেজাল্ট দেখার জন্য রিকোয়েস্ট পাঠাতে থাকে ওয়েবসাইটে,
কিন্তু সে যেহেতু নিতে পারছে না তখন ওয়েবসাইটটা ডাউন হয়ে যায়, তখন আবার সবাইকে 1-2 দিন অপেক্ষা করতে হয়। এই যে জিনিসটা, এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ঠিক আছে, আমি তার যে ধারণ ক্ষমতা আছে সেটাকে পাস করে দিব বা নষ্ট করে দিব। এটা হতে পারে একটা আইপি অ্যাড্রেস থেকে, আমি বাংলাদেশে বসে আছি, বাংলাদেশের মানুষ, আমার আইপি অ্যাড্রেস থেকে আমি একাই মনে করুন 10,000 রিকোয়েস্ট তাকে কি সেন্ড করতে পারি, এটা ডস অ্যাটাক। আর এটার একটা অ্যাডভান্স একটা অপশন মতো দেখা যায় যে কোনো কোনো সময় হ্যাকাররা কি করে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে এই যে ম্যালওয়্যার গুলো আমরা দেখি বা র্যানসমওয়্যার, এই যে একজন আক্রান্ত হয়েছে, এগুলো কি করে থাকে অনেক সময় আপনার আপনার কম্পিউটারের কোনো তেমন ক্ষতি করবে না, জাস্ট আপনার কম্পিউটারটাকে একটা হোস্ট হিসেবে সে ব্যবহার করবে। এরকম মনে করুন অস্ট্রেলিয়াতে একটা কম্পিউটার আমার ম্যালওয়্যার দিয়ে আক্রান্ত হলো, তারপরে ইন্ডিয়াতে একটা আক্রান্ত হলো, ঠিক আছে, তারপরে মনে করুন ইংল্যান্ডে একটা কম্পিউটার এরকম আক্রান্ত হলো, এরকম বিভিন্ন দেশে মনে করুন 80-90টা দেশের বা 10টা দেশের বিভিন্ন কম্পিউটার আক্রান্ত হয়েছে। হওয়ার পরে হ্যাকার কি করে ওই ম্যালওয়্যার গুলো দিয়ে মনে করেন এরকম বিভিন্ন দেশ ঘুরে ঘুরে আপনার সার্ভারে রিকোয়েস্ট পাঠানো শুরু করে। এই যে জিনিসটা ডিস্ট্রিবিউটেড পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই যে অ্যাটাকটা হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ডিডস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস। এটাও সেম কাজ করে থাকে, তফাৎ হচ্ছে গিয়ে আমাদের রিকোয়েস্ট পাঠানোর ঠিকানাটা আলাদা হয়। এতে সুবিধাটা কি, এই যে যখন ডস অ্যাটাকটা দিচ্ছি তখন এই ওয়েব সার্ভারের অ্যাডমিন যদি মনে করে যে আমি ওর আইপি অ্যাড্রেস যেটা আছে, আমার যে আইপি অ্যাড্রেস সেটাকে সে ব্লক করে দিবে। যদি ব্লক করে দেয় তখন কি হবে, এই সাইটে আমার মনে করুন abc.com, এখানে আর কোনো অ্যাটাক দেওয়া যাবে না, বা আমার আইপি অ্যাড্রেস ধরে যদি ব্লক করে দেয় আমি আর কোনো এটাতে ব্রাউজ করতে পারবো না এই সাইটটাতে। ঠিক আছে, এটা খুবই সহজ উপায়ে এই ডস অ্যাটাকটাকে প্রিভেনশন করা যায়। কিন্তু ডিডস অ্যাটাক যেটা, এটা মনে করেন এরকম হ্যাকাররা সাধারণত অনেকগুলো কম্পিউটার টার্গেট করে কাজ করে থাকে। 1000 কম্পিউটার বিভিন্ন রকমের আইপি অ্যাড্রেস থেকে এরকম রিকোয়েস্ট পাঠানো শুরু করেছে। প্রথমে এটা ডিটেক্ট করাটাই কষ্ট হয়ে যায়, কারণ একটা ওয়েবসাইট মনে করুন bbc.com, এটা একটা খুব জনপ্রিয় ওয়েব পোর্টাল, তারা কি বিভিন্ন রকম নিউজ পাবলিশ করে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত নিয়ে। এখন তাদের কি ভিউয়ারও এরকম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হবে, ইন্ডিয়া থেকে হবে, পাকিস্তান থেকে হবে, বাংলাদেশ থেকে হবে, বিভিন্ন দেশ থেকে ভিউয়ার হবে। তো স্বাভাবিকভাবে তার ওয়েব সার্ভারের রিকোয়েস্ট গুলো এরকম বিভিন্ন দেশ থেকে ঘুরে আসবে। তার পক্ষে এটা ডিটেক্ট করা পসিবল হবে না যে সে অ্যাকচুয়ালি কোনো ডিডস অ্যাটাক হচ্ছে নাকি নর্মাল ইউজার আমার নিউজ পড়তে আসছে। তো এরকম কন্ডিশনে কি হয়, তাদের যে এখানে কোনো প্রোটেকশন সার্ভিস থাকবে, কোনো সফটওয়্যার, সেটাও সহজে এটা ডিটেক্ট করতে পারে না বা কষ্টসাধ্য হয়ে যায় ডিডস অ্যাটাকের ক্ষেত্রে। যার কারণে ডিডস অ্যাটাক বা বিভিন্ন আইপি অ্যাড্রেস ব্যবহার করে অ্যাটাক দিলে, বারবার পরিচয় ব্যবহার আলাদা করে অ্যাটাক দিলে খুব সফলভাবে একটা সার্ভার ডাউন করে দেওয়া বা একটা প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া পর্যন্ত কাজ করা যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডস আর ডিডস অ্যাটাকের কনসেপ্ট বা ধারণা। আমরা আমাদের কালি লিনাক্সে এবার কিছু টুলস দেখবো বা কিছু টেকনিক দেখবো যে এই রকমের কাজ আমরা কিভাবে করতে পারি। তো প্রথম যে একটা এক্সাম্পল, সেটা হচ্ছে ইমেইল বোম্বিং এর। আপনাদের ক্লাসে মাত্রই একজন এই একটা টপিক শব্দ বললো যে কিভাবে আমরা ইমেইল বোম্বিং কাজ করতে পারি। আমি শুরুতেই বলেছি ডস এটা একটা বিভিন্ন রকমের হতে পারে, কখনো কখনো আপনার কোনো ওয়েব সার্ভার রিলেটেড হতে পারে, আবার কখনো আপনি ইমেইল সার্ভিস বা ফোন কল করার যে একটা ডস অ্যাটাক এরকমও করতে পারেন। তো এটার একটা ভালো একটা টুলস আমি পেয়েছি, সেটা নাম হচ্ছে ইএম বোম্বার। এর বাইরেও আরো বিভিন্ন রকম ডস অ্যাটাকের টুলস আছে, বিভিন্ন সার্ভিস রিলেটেড বা ইমেইলেই এরকম ডস অ্যাটাক দেওয়ার জন্য আরো কিছু টুলস অ্যাভেলেবল আছে। তো আমি এই টুলসটা পেয়েছি ইজি টু ইউজ, সেজন্য আপনাদের ক্লাসে এটা দিয়ে ট্রাই করে দেখাচ্ছি। এটাও গিটহাবে পাবো, ব্ল্যাক আই যেরকম ম্যানুয়ালি আমরা ডাউনলোড করে সেটআপ দিয়েছিলাম, এটাও সেভাবে আমরা সেটআপ দিব। আপনার কথাগুলো ঠিকঠাক আসতেছে না, আমার ইন্টারনেটে সমস্যা করছে, আমি কেটে যাচ্ছে। কিছুক্ষণ পর পর আটকে যায়।
হ্যাঁ হ্যাঁ, আমার ইন্টারনেটে সমস্যা করছে, আমি দেখতে পাচ্ছি আমার জুমেও বারবার নোটিফিকেশন দিচ্ছে, বা আপনারা দেখতে পাচ্ছেন আমার গিটহাবও লোড হচ্ছে দেরিতে। আপনাদের রেকর্ড যেটা হচ্ছে ওখানে এটা ক্লিয়ার থেকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন গিটহাবের পেজে এটার একটা ডকুমেন্টেশন মতো করে দেওয়া আছে, এটা সহজ একদমই ইউজ করা। আপনি খালি গিট ক্লোন করে যেখানে ডাউনলোড করতে চাচ্ছেন ডাউনলোড করবেন, এরপরে এটা সিম্পলি পাইথন দিয়ে রান করবেন। তো আমরা এটা ডাউনলোড করে ফেলি। কথাগুলো এতক্ষণ শোনা যায়নি ভাইয়া। হ্যাঁ, আমার ইন্টারনেটে সমস্যা করছে হঠাৎ করে। আপনাদের রেকর্ড যেটা লাস্ট 1 মিনিটের কথা শোনা যায়। হ্যাঁ, আপনাদের রেকর্ড যেটা হবে সেটাতে অডিওটা ক্লিয়ার থেকে যাবে। বলছিলাম যে আমাদের এই ইমেইল বম্বিং এর একটা বিষয় আছে, সেটা কি একসাথে অনেক ইমেইল পাঠিয়ে আমরা একটা প্রতিষ্ঠানের বা একটা সার্ভিসে একটা বিঘ্ন ঘটাতে পারি। ঠিক আছে, সেই টুলসটাই আমি আপনাদের একটা দেখাচ্ছি যে কিভাবে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি। দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে ইএম বোম্বার। আমি এই ডিরেক্টরিতে যাই, এখানে যে ইএম বোম্বার ডট পাই একটা ফাইল আছে, এটা এইখানে ঠিক যেভাবে লেখা আছে পাইথন ওটা দিয়েই করতে হবে, কারণ এটা পাইথন 2 ভার্সন দিয়ে লেখা। এটা এখানে যদি আপনি পাইথন 3 দিয়ে বসেন তখন আপনার এই টুলসটা কি ইরর করবে। দেখতে পাচ্ছেন এখানে আমাকে 3টা ইমেল সার্ভিসের নাম দিয়েছে, এখানে সে 3টা সার্ভিসে সে এরকম বোম্বিং এর অ্যাটাক মতো। হ্যাঁ, লিংকটা আগে দিয়ে দেন গিটহাবের। হ্যাঁ, লিংকটা দিয়ে দিচ্ছি চ্যাটে। এর বাইরেও আরো বিভিন্ন টুলস আছে। এরপরে আমার ইমেল অ্যাড্রেস আছে, এখানে আপনার ভেরিফাইড কোনো জিমেল অ্যাড্রেস যদি থাকে বা কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেটা আপনার এখানে দিতে হবে। তো আমি এক্সাম্পল পারপাসে আমি একটা দেখাচ্ছি যে আমার মনে করুন xyz@gmail.com এই নামের একটা অ্যাকাউন্ট। আমি আমার অ্যাকচুয়াল ইমেলের পাসওয়ার্ড কি সেটাও আমার এখানে চাচ্ছে, আমি 1 2 3 4 5 6 আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা দিচ্ছি, এবং কোন ইমেল অ্যাড্রেস আমি পাঠাতে চাই শুধু আমার কাছে সেটা জানতে চাচ্ছি। মনে করুন আমি চাচ্ছি ishikhan@gmail.com এই মেল অ্যাড্রেসে কি পাঠাবো। আমি যদি চাই কোনো ভাইয়া সাবজেক্ট, মেইল সার্ভার ওয়ানটা এটা কি ভাইয়া বুঝলাম? এখানে মেইল সার্ভার আপনি কি টাইপের অ্যাকাউন্টে অ্যাটাক দিতে চাচ্ছেন, জিমেইল, ইয়াহু না হটমেইল বা আউটলুক, এই 3টা খুবই জনপ্রিয়। ও এবং সেটা নাম্বার। হ্যাঁ হ্যাঁ, মানে কোনটা দিব আমি এখানে নাম্বারটা সিলেক্ট করলেই হয়ে যাচ্ছে। তো আমি দিলাম জিমেইল। এরপর আমি যদি চাই ইমেইলের কোনো সাবজেক্ট দিতে চাই, ইউ সাপোজ এরকম একটা সাবজেক্ট দিলাম। আমি যদি চাই এখানে মেসেজের বডিতে কিছু একটু লিখে দিতে পারি, এবং কি স্যার পরিমাণ এখানে ইমেল। ইমেল পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ডটা কি না দিলেও চলবে? না না, পাসওয়ার্ড আমি এখানে টাইপ করেছি, কিন্তু লিনাক্স এর জন্য এখানে ও আচ্ছা দেখাচ্ছে আচ্ছা, না। ওকে। এটা আপনার অরিজিনাল ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে দিতে ট্রাই করতে হবে। তবে এখানেও মাঝে মধ্যে কিছু সীমাবদ্ধতা দেখা যায়। বা জিমেইলের ক্ষেত্রে দেখেছি যে এটা জিমেইলের ওই স্প্যাম যেটা আছে ওখানে কারো কারো যেতে পারে, আবার কোনো কোনো সময় একসাথে সবগুলো ইমেল সেন্ড হয়ে যেতে পারে। মাঝে মধ্যে এরকম দেখা যায়। তো আমি কি পরিমাণ ইমেল পাঠাতে চাচ্ছি, আমি মনে করুন 500 ইমেল সেন্ড করতে চাচ্ছি, সে অটোমেটিক্যালি এগুলো সেন্ড করে এটা পাঠাবে। কিন্তু যেহেতু আমার এখানে আমি ভুল কোনো এক্সিস্ট করে না এরকম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়েছি, তাই এটা যায়নি। ঠিক আছে, আপনি আপনাদের কোনো ইমেল অ্যাড্রেস থাকলে সেটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, আপনার 2টা অ্যাকাউন্ট দিয়ে। এটা হচ্ছে কি আমাদের ইমেইলের এরকম বোমিং এর এক্সাম্পল। আরেকটা হচ্ছে টুলস, সেটা নাম হচ্ছে হাল্ক।
এই টুলসটা হচ্ছে আমি আপনাদের যেটা বলছিলাম যে কোনো ওয়েব সার্ভার আপনি ডাউন করে দিতে চাইলে সেক্ষেত্রে এটা খুব ভালো একটা টুলস। এই হাল্ক কেন ভালো টুলস সেটাও আমি ব্যাখ্যা করছি। এটা টুলসটা দেখতে ডস টুল লেখা বা ডস টুলে করা, কিন্তু এটা সুবিধা হচ্ছে কি এটা ডিডস অ্যাটাকের মতো কাজ করে দিতে পারে। মানে আপনি একটা সিঙ্গেল কম্পিউটার ব্যবহার করেই ডিডসে কি হয় ডিস্ট্রিবিউটেড বিভিন্ন পরিচয় ব্যবহার করে অ্যাটাক দেওয়া হয়। তো এই হাল্ক টুলসটাই এরকম কাজটা আপনার করে দিতে পারে। এটাতে স্যার এটার জন্য কি তাহলে আলাদা করে ভিপিএন ইউজ করার প্রয়োজন নাই না? যদি আপনি আপনার আইডেন্টিটি হাইড করতে চান সেক্ষেত্রে দিতে পারেন, তবে আইডেন্টিটি হাইড করে ডিডস দেওয়াটা টাফ, কারণ অ্যানোনিমিটির যে কনসেপ্ট গুলো আপনাদের দেখাবো ওগুলোতে দেখবেন যে কিভাবে স্লো করে ফেলে। এই অ্যানোনিমাইজ করতে গেলে অনেক স্লো হয়ে যায়। এখানে এই যে এই টুলসটা হচ্ছে গিয়ে খুব ভালো। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একই হাল্ক নামের বিভিন্ন জন এই ডস অ্যাটাকের টুলসটা তৈরি করেছে। তো আমি এই যে M44X ওনার লিঙ্কটা দিচ্ছি আপনাদের চ্যাটে। ওনার টুলসটা আমি ইউজ করে দেখেছি, খুব ভালো। কেন ভালো? ওনার পাইথন ফাইলটাতে যদি যাই, ওনার খুবই বড় করে প্রোগ্রামটা লেখা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে হিউজ পরিমাণ একটা লিস্ট সে ব্যবহার করেছে শুধু পরিচয়। ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছেন ডান দিকে যে আমি ড্রপ ডাউন করলে অনেক অনেক লাইন হবে, কয়েক হাজার লাইন হতে পারে। বিশাল একটা লিস্ট ব্যবহার করে সে অ্যাটাকটা দিয়ে থাকে, যার কারণে অনেক সময় এটা সফল হতে পারে। ঠিক আছে, আমি ডস অ্যাটাক টুলস হলেও এটা অনেকটা ডিডস এর মতো কাজ করে দিতে পারে, যার কারণে এটা খুব ভালো টুলস। আপনি যদি কোথাও টেস্টিং এর পারপাসে করতে চান এটা ইউজ করে দেখতে পারেন। তবে এখন মডার্ন টাইমে ক্লাউড ফ্লেয়ারের নাম আপনারা দেখেছেন অনেকে, যে সাইবার একাত্তর থেকে অ্যাটাক দেয়, দিলে কি হয় ক্লাউড ফ্লেয়ার থেকে ব্লক করে দেয়, আর তারপর তারা সেটা প্রচার করে যে আমরা প্রচুর হ্যাক করে ফেলেছি। ঠিক আছে, এরকম এরকম ব্লক দেওয়ার কাহিনী এখন হয়, যার কারণে এই আপনি ডস অ্যাটাক দিয়ে সফল হওয়ার পসিবিলিটি খুবই কম, কারণ অধিকাংশ মানুষই এখন ডস অ্যাটাকের প্রোটেকশন ব্যবহার করে থাকে। তো ডিডস যেটা বললাম ওটা খুবই ভালো কাজ করে, কিন্তু ওটার জন্য আপনার ম্যানুয়ালি নিজে একটা ম্যালওয়্যার তৈরি করে একটা ভাইরাস মতো তৈরি করে বিভিন্ন কম্পিউটারে ছড়িয়ে দিতে হবে। কিভাবে ছড়াবেন? ওখানে আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট কাজে লাগবে, যে লিঙ্কে ক্লিক করলে ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার সেই ম্যালওয়্যারটা কিভাবে অপারেট করবেন, আপনার নিজের একটা সার্ভার কোথাও কিনে সেটা দিয়ে আপনার কাজ করতে হবে, তাই না? অনেক অনেক বিস্তৃত একটা কাজ। তো যেটা বলছিলাম, এই যে হাল্ক নামে যে টুলসটা আছে সেটা আমি সেটআপ দিতে চাচ্ছি। আমার একটা ক্লোন হয়ে গেল। এটা কনসেপ্ট খুবই সহজ। গিটহাব হচ্ছে কি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ ওপেন সোর্স, মানে যে কেউ চাইলে আপনিও একটা টুলস তৈরি করে বা কোনো একটা সফটওয়্যার তৈরি করে একটা ওয়েবসাইট তৈরি করে এখানে পাবলিশ করে বা হোস্ট করে রাখতে পারেন। ঠিক আছে, তো যার কারণে এই হ্যাকিং এর টুলস গুলো এই গিটহাবে খুব ভালো পাওয়া যায় আর কি। তো আমি কি করলাম, এটা ক্লোন করে আনলাম। এখন দেখি ফাইলটা দেখা যাচ্ছে, আমি ফাইলে চাই, এখানে halk.py পাইথন ফাইলটা রানিং আছে। এটা রান করার কমান্ড দেখুন গিটহাবে দেওয়া আছে, এটাও শুধু পাইথন লিখে আমার রান দিতে হবে। ঠিক আছে, মডার্ন যে টুলস গুলো আসে পাইথনের এগুলো সাধারণত পাইথন 3 দিয়ে লেখা। ঠিক আছে, এর জন্য অবশ্যই খেয়াল করে দেখবেন যে আপনার টুলস এর এই ডকুমেন্টেশনে পাইথন 3 বলেছে না শুধু পাইথন দিয়ে রান করতে বলেছে, সেটা এনশিওর করে নেবেন, না হলে ইরর করবে। ভাইয়া একটা ছোট্ট কোশ্চেন, হুম, আপনি যে একটা ওয়ার্ড লিখলেই বাকিগুলো অটো কমপ্লিট করেন না, এটা কোন বাটন দিয়ে করেন? ট্যাব ট্যাব ট্যাব, ক্যাপস লকের উপরে যেটা। পাইথন কমান্ড কাজ করার জন্য কি পাইথন ইনস্টল থাকা লাগে নাকি না থাকলেও চলে? কালি লিনাক্সে বাই ডিফল্ট আছে। হ্যালো, কালি লিনাক্সে বাই ডিফল্ট পাইথন দেয়া আছে। কালি লিনাক্সের মধ্যে পাইথন আছে? হ্যাঁ, জি জি জি। আচ্ছা ভাইয়া একটু বলবেন আমাকে যে কিভাবে পাইথনের কোডটা বিল্ড করছে? আপনারা কি আমাদের এটা শিখাবেন যে আমরা সেম টু সেম আরেকটা কোডকে ওনার এই যে বিল্ড করতে পারবো এরকম? এখানে ফাইলটা দেয়াই আছে ওনার পাইথন প্রোগ্রামিং ফাইল। যদি আপনি পাইথন প্রোগ্রামিং পারেন
তাহলে ওনার ফাইলটা দেখলেই আপনি বুঝে ফেলতে পারবেন যে উনি কিভাবে প্রোগ্রামটা করেছেন। ঠিক আছে, এটা আপনাকে আগে পাইথন প্রোগ্রামিং জেনে আসতে হবে। আমি তো বলেছি, দেখুন সে বিভিন্ন মডিউল ইম্পোর্ট করে দেন এখানে দেখুন বিভিন্ন ফাংশন তৈরি করে ক্লাস তৈরি করে সেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে এটা কাজটা ভাইয়া করে। আমাদের কি শিখাবেন না কোন কিভাবে ম্যালওয়্যার তৈরি করতে হয়? আমি আপনাদের ইজি জিনিস দেখিয়ে দিব। একটা ভাইরাস কিভাবে তৈরি করতে হয় হুম, নিজেদের, আমি বেসিক আপনাদের যে জিনিসটা। হ্যাঁ 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 এগুলো দেখাবো, ওটা ম্যালওয়্যার আপনাদের নেক্সট ক্লাস থাকবে। আজকে আমরা আমাদের এই আলোচনায় থাকি। ঠিক আছে, আমি যেটা করছিলাম হাল্ক টুলসটাতে আমার এখানে থ্রেড একটা জিনিস দিতে হচ্ছে, মানে কি পরিমাণ আমার কম্পিউটার প্রসেস সে ব্যবহার করে আমি এখানে 100 দিলাম, টাইম 2 চাচ্ছে টাইম 2 দিলাম, এবং আমার কম্পিউটারে কোন পোর্ট ব্যবহার করে যাচ্ছে এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। কোনো সময় হতে পারে এখানে বাই ডিফল্ট সে 80 সাজেস্ট করছে। 80 পোর্ট কোনটা আমি বলেছিলাম আমাদের ওয়েবসাইট পোর্ট 80 ব্যবহার করে কাজ করে থাকে। এখন আপনি অন্য কোনো সার্ভারেও যদি এরকম পোর্ট 80 ব্যবহার করে রিকোয়েস্ট পাঠান, তখন পসিবিলিটি থাকে ওই ওয়েব সার্ভার মনে করবে কি যে হ্যাঁ এটা নর্মাল একজন ইউজার ওয়েবসাইট দেখতে এসেছে, একে ব্লক দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা ভালো কাজে দেয় পোর্ট নাম্বারটা। আপনি যদি চান এখানে অন্য কোনো পোর্ট ব্যবহার করবেন 5050 সেটাও করতে পারেন, তবে ফায়ারওয়াল থেকে বা কোনো সফটওয়্যার থেকে ব্লক করে দেওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সিম্পলি পোর্ট কেটে দিই। প্রক্সি আমি কিছু ব্যবহার করতে চাচ্ছি কিনা, নো। ভিকটিম কে হবে, আমি ভিকটিম দিলাম xyz.com। আমি জানি না এই নামে কোনো ওয়েবসাইট আছে কিনা। http ভাইয়া প্রক্সিটা বুঝলাম না। প্রক্সি হচ্ছে গিয়ে এই যে ড্যাম জিনিসটা একটু বুঝলাম না। যেমন হচ্ছে কি পরিমাণ প্রসেস আমি আমার কম্পিউটার এখানে ব্যবহার করবো। আমি 900 ব্যবহার করতে চাচ্ছি না 100 ব্যবহার করতে চাচ্ছি আর কি। প্রসেস বেশি দিলে আর যদি আপনার থ্রেড বলা হয় আর কি কম্পিউটার। দেখুন আমার এখানে এখানে কি আমরা 900 পর্যন্ত মানে আপনি 900 দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি হ্যাঁ হ্যাঁ আপনি 900 দিয়েও ট্রাই করতে পারেন, অসুবিধা নেই। যত বেশি দেয়া যায় তত ভালো। এটা সে ডিফল্ট আছে 900। মানে একই সাথে মাল্টিটাস্কিং আপনার কম্পিউটার যেগুলো করে সব বন্ধ করে ও শুধু মানে 900 দিলে মানে আপনার কম্পিউটারে ফুল এনার্জি ব্যবহার করে আপনি ডস অ্যাটাকটা দিবেন। ঠিক আছে, তো আমি আপনাদের দেখানোর পারপাসে 100 দিয়ে দিলাম। তো এর xyz.com এর কোনো ওয়েবসাইট নাই, আমি শুধু দেখানোর জন্য এখানে দিয়েছি। দিলে আমাকে এখানে বলছে যে স্পেসিফাই এরকম ইউআরএল না। তো আপনি ভাই আপনার কথা কিছুই বোঝা যায় না। হ্যাঁ নেটওয়ার্ক মাঝে মধ্যে প্রবলেম করছে আজকে, আমি জানি না কেন হঠাৎ আমার ডিসকানেক্ট মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুবই ড্যামের ব্যাপারটা একবার একটু ক্লিয়ার করলে ভালো হতো, মানে কিছুই বুঝি না ভাই, শুনি হ্যাঁ নাই হ্যাঁ টোটালি। হ্যাঁ হ্যাঁ বলছি ড্যামের বিষয়টা হচ্ছে কি আপনি কি পরিমাণ থ্রেড আপনার কম্পিউটারে ব্যবহার করছেন। ঠিক আছে, কম্পিউটারে কি পরিমাণ প্রসেস একসাথে আপনি এই শুধু এই টুলসটা রান করার জন্য ব্যবহার করছেন। তো এখানে এসে 900 চেয়েছে, আমি 100 দিয়েছি আর কি। আপনি যদি এখানে 900 দেন সম্ভাবনা থাকে যে এটা খুব দ্রুত এই টুলসটা কাজ করতে পারবে, কিন্তু অসুবিধা হয় কি আপনি অন্যান্য কোনো কাজ আর করতে পারবেন না, কম্পিউটার হ্যাং করে ফেলতে পারে। কোনো ভালো হাই এন্ড কম্পিউটার যদি হয় সেক্ষেত্রে এটা তো অসুবিধা হবে না, কিন্তু যেহেতু আমি ল্যাপটপ ইউজার, আমি একসাথে এত প্রসেস রান করলে আমার ল্যাপটপ ফ্রিজ করে ফেলতে পারে। ঠিক আছে, এখানে শুধু ভিকটিমের অ্যাড্রেসটা দিলেই অটোমেটিক ডস অ্যাটাক দিতে পারবে। এই ডস অ্যাটাকেরও বিভিন্ন রকম টুলস আরো আছে, লোইন, অরবিট, ক্যানন আছে, হচ্ছে গিয়ে গ্রাফিক্যাল। ভিকটিম জিনিসটা বুঝলাম না। ভিকটিম শব্দটার মানে কি, যাকে আমি যে আক্রান্ত হবে, তাই তো? হ্যাঁ কথা আপনাদেরটাও কেটে কেটে আসছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনাদের রেকর্ড যেটা হবে রেকর্ডে অসুবিধাটা থাকবে না। স্যার হ্যাঁ আপনি যে এখানে victimটা xyz.com দিছেন, http xyz.com আমি ওরকম দিয়ে এন্টার করছি। এখন কালি লিনাক্সে মানে এত রিকোয়েস্ট, মানে বারবার খালি এই যে কিট anonymous request anti 1e+149 shell s request done for এরকম মানে লিস্ট হইতে আছে। হ্যাঁ আপনি ওটা ক্লোজ করে দেন। xyz.com নামে হ্যালো, আপনাদের অ্যাটাকটা হচ্ছে কি অটো এরকম চলতে থাকবে। যখন আপনি চাচ্ছেন যে অ্যাটাকটা ক্লোজ করে দিবেন তখন কন্ট্রোল চাপ দিয়ে সি চাপ দিলেই আপনার এটা প্রসেসটা অফ হয়ে যাবে। ঠিক আছে, না হলে কিন্তু এটা অটো চলতেই থাকবে। আপনার এই অ্যাটাকটা অটোমেটিক্যালি দিতেই থাকবে, আপনার ওই সার্ভার ডাউন হয়ে থাকবে যদি সেখানে কোনো প্রোটেকশন না থাকে।
আমি শুধু এক্সাম্পল মানে দেখানোর জন্য xyz.com লিখেছি, কিন্তু এখানে অ্যাটাক দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটাতে তো আমার অ্যাটাক দেওয়ার কোনো অনুমতি নেই, তাই না? এখানে অ্যাটাক দিলে আমার আইপি অ্যাড্রেস বা এই তথ্যগুলো ওখানে চলে যায় কিন্তু। ভাইয়া হুম হুম ভাইয়া মানে এখানে তো আপনি পোর্ট 80 সিলেক্ট করছেন, ওনারা সাজেস্ট করছে, তো ইন কেস অফ যদি পোর্ট 80 ওপেন না থাকে তাহলে কি অ্যাটাক দেওয়া যাবে, নাকি আমরা আগে স্ক্যান দিয়ে দেখবো যে পোর্ট 80 ওপেন আছে নাকি, বা যে পোর্টটা ওপেন আছে ওইটাতে আমরা? এটা হচ্ছে আমার এখান থেকে কোন পোর্ট ব্যবহার করে যাচ্ছে ডাটাটা, ওই টার্গেটের উপর ডিপেন্ড করে। আর যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ওয়েবসাইটে অ্যাটাক দেয়া, মানে এই হাল্ক টুলসটাই হচ্ছে ওয়েব বেসড, তো ওয়েব পেজে ওয়েবসাইটে সাধারণত পোর্ট 80 থাকেই। এখন তার আগে অবশ্য হ্যাঁ এটা দেখে নেওয়া ভালো যে আমি যে আইপি অ্যাড্রেসে অ্যাটাক দিতে চাচ্ছি সেই আইপি অ্যাড্রেসের কোনো ওয়েবসাইট আসলেই আছে কিনা, না ওই আইপি অ্যাড্রেস শুধু কোনো কম্পিউটারের বা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস, কোনো ওয়েবসাইট যদি অ্যাভেলেবল না থাকে বা পোর্ট 80 রান না থাকে, তখন অ্যাটাক দিয়ে লাভ নেই, এটা হবে না। প্রক্সির ভিকটিম বুঝলাম না। প্রক্সি হচ্ছে কি, আপনি যদি কোনো প্রক্সি সার্ভার ব্যবহার করতে চান, যে আপনার সরাসরি আপনার কম্পিউটার থেকে না হয়ে অন্য কোনো কম্পিউটার ঘুরে আপনার এই সার্ভিসটা যাবে, দেন আপনি এখানে প্রক্সি অ্যাড্রেসটা দিতে পারেন। ঠিক আছে, তো আমার তো এখানে প্রক্সি অ্যাভেলেবল নেই, যার কারণে দেইনি। প্রক্সি অ্যাড্রেস মানে কি ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেস? না না, আমি যদি থার্ড পার্টি কোনো কম্পিউটার ব্যবহার করে আমার ডাটাটা সেন্ড করতে চাই, প্রক্সি কাজটা কিভাবে করে আমি বলি। এই যে দেখুন, মনে করুন এই আমার হচ্ছে একটা টার্গেট কম্পিউটার, এটা আমার টার্গেট কম্পিউটার, এটা আমার কম্পিউটার। এখন আমি চাচ্ছি যে সরাসরি আমি ওই টার্গেট কম্পিউটারে কোনো রিকোয়েস্ট পাঠাবো না, আমি সরাসরি আমার থেকে যাতে কোনো রিকোয়েস্ট না যায়, সরাসরি এভাবে রিকোয়েস্ট পাঠালেও সে কিন্তু আমার পরিচয়টা জেনে যাচ্ছে যে অমুক ওয়েবসাইট থেকে এসেছে। তখন আমি এখানে একটা যে কাজটা করতে পারি, যে একটা কারো থ্রু হয়ে আমি ডাটাটা পাঠাতে পারি, এই ওয়েব সার্ভারকে পাঠাবো, এই ওয়েব সার্ভার ঘুরে আমার ডাটাটা আমার ওই সাইটে যাবে। ঠিক আছে, তাতে আমার প্রসেসটা একটু স্লো হতে পারে, একটু হ্যাং ধীরে হতে পারে, তবে ওই যে আমার সাইটে থাকছে সে অ্যাকচুয়ালি জানতে পারবে না অ্যাকচুয়ালি কে আমার ডাটাটা সেন্ড করেছে। আমার কথা কি আচ্ছা শুনতে ভাইয়া, পেলেন? হ্যাঁ, ইন্টারনেট খুব সমস্যা এখানে করছে তো আজকে। ধরেন হ্যাঁ, আচ্ছা মানে বুঝতে পারছি যে এটা ভায়া হয়ে যায়। হুম, আমি তো সেই অ্যাড্রেসটা যদি ভায়া কি ভাইয়া একটা পিসি মানে একটা নেট আইপি হবে নাকি মানে একাধিক হতে পারে? লাইক এখানে তো আপনার ভায়া একটা দিয়ে বুঝাইছেন উদাহরণ, তো হ্যাঁ এটা একাধিকও হতে পারে, যদি আমি এখানে অ্যাড্রেস বেশি দিয়ে দিই, মানে প্রক্সি সার্ভার এরকম থাকে আমার, আহ, তখন সে অনেকগুলো কম্পিউটার ঘুরে দেন আমার ওই সাইটে যাবে। তাতে কি হবে, ও যদি আবার ট্রেস ব্যাক করে, আমার টার্গেট যদি আবার ট্রেস ব্যাক খুঁজে দেখতে চায় যে এটা কে পাঠিয়েছিল, তখন অ্যাকচুয়ালি আমার এই পর্যন্ত আসা পসিবল হয় না, যদি প্রক্সি সার্ভিসের উপর ডিপেন্ড করে। ওদের এরকম সিকিউরিটি মেকানিজম থাকে যে রিভার্স কানেকশন লুক আপ করে ডাটা পাবে কিনা। ঠিক আছে, প্রক্সিতে কি অনেকগুলা মানে আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব না ভাইয়া? হুম হুম, প্রক্সি চেইন আকারে ব্যবহার করতে, চেইনের মতো কাজ আপনি করে। তো ভাইয়া মানে ব্ল্যাঙ্ক রাখলেন, মানে কোনো দিয়ে দেখালেন না ভাইয়া? হ্যাঁ আমি ব্ল্যাঙ্ক রেখেছি, ওটা প্রয়োজনীয়, কারণ প্রক্সি দিলে হবে কি এটা বেশ স্লো করে ফেলবে। মানে আপনি একটা ওয়েবসাইটে প্রচুর পরিমাণ রিকোয়েস্ট পাঠাইলে না আপনার সার্ভারটা বন্ধ হবে, কিন্তু আপনি যদি এরকম 100 কম্পিউটার ঘুরে আপনি ডাটাটা পাঠান নিজের পরিচয় গোপন রাখার জন্য, দেখা গেল ওর এটা আসলে ডাউন হলো না, এটা একটা সমস্যা থেকে যায়। ঠিক আছে, এই ডস অ্যাটাক বা ডিডস অ্যাটাকের জন্য অনেক সময় হ্যাকাররা কি করে, আপনার কম্পিউটারটা ইউজ করে, মানে কোন এটা আপনার কম্পিউটার, ঠিক আছে, আর হ্যাকার কি করেছে, অন্য একটা কম্পিউটার দিয়ে আপনাকে হ্যাক করেছে, হ্যাক করে আপনার কোনো ডাটা চুরি করে নাই, এবার আপনার কম্পিউটার ইউজ করে দেন সে আপনার এখান থেকে ডস অ্যাটাক মতো এরকম দিচ্ছে। ঠিক আছে, নর্মালি হ্যাকার এরকম কাজগুলো করে থাকে, যে আপনার ডাটা তাহলে কি হচ্ছে, ও রিভার্স কানেকশন করলে আমার তথ্য পাবে বা আপনার তথ্য পাবে, অরিজিনাল হ্যাকারের তথ্যটা পাবে না। প্রক্সি ইউজ করার চেয়ে এটা একটা ভালো টেকনিক, যে আরেকজনের কম্পিউটার হ্যাক করে সেটা দিয়ে ডস অ্যাটাক দেয়। হ্যাঁ, আমার কম্পিউটার বলতে কি মানে আমার আইপিটা ইউজ করবে সে? আপনার কম্পিউটারটা ইউজ করবে হ্যাক করে। তার মানে আমার কম্পিউটার মানে স্লো হয়ে যাবে না, সেটা আমি কি বুঝতে হ্যাঁ পারবো হ্যাঁ না? হ্যাঁ, সেটা আমি বলছি, আমি সেই আলোচনাতেই যাব যে এই ডস অ্যাটাক হলে কেমন আচরণ দেখা যেতে পারে, সাইন্স অফ ডস অ্যাটাক। যেটা হয়, নেটওয়ার্ক পারফরমেন্স যেটা আছে
সেটা খুব স্লো করে ফেলে। যেমন এই মুহূর্তে আপনারা আমার ইন্টারনেটটা খুব স্লো পাচ্ছেন না, হঠাৎ হঠাৎ হ্যাং করে ফেলছে। এই গতকাল না পরশুদিন একটা পোস্ট দেখলাম যে খুলনার আইএসপি যারা আছে তাদেরকে কেউ একজন বা কোনো গ্রুপ এরকম ডস অ্যাটাক দিচ্ছে। তাতে কি হচ্ছে, যারা ইন্টারনেট ইউজার তাদের এরকম ইন্টারনেট স্লো করে ফেলছে বা ঠিক মতো সার্ভিস দিতে পারছে না। ঢাকায় ডট ইন্টারনেট আপনারা হয়তো কেউ কেউ ব্যবহার করে থাকবেন কোন এলাকায়, তো এদেরও আমি দেখেছি 1-2 মাস আগে এরকম তাদেরও ডস অ্যাটাক দেওয়া হয়। দিলে কি হচ্ছে, যারা আমরা ইউজার আছি আইএসপি কে অ্যাটাক দিচ্ছে বা আমার নেটওয়ার্কে যদি অ্যাটাক দেয়, আমরা ইউজার 10 এমবিপিএস এর লাইন, কিন্তু এরকম নর্মাল জুমের মিটিং করতে গেলেও দেখা যাচ্ছে যে ডাটা সেন্ড হচ্ছে না, সব স্লো করে ফেলছে। ঠিক আছে, নেটওয়ার্ক পারফরমেন্স খারাপ করতে পারে, এটা একটা ডস অ্যাটাকের একটা সাইন হতে পারে। ঠিক আছে, আবার যেটা বলেছিলাম যে আচ্ছা ভাইয়া, ডট ইন্টারনেটটা কি? ওটা একটা আইএসপি, ঢাকায় বিভিন্ন জায়গায় আইএসপি সার্ভার। হ্যাঁ হ্যাঁ, মানে ঢাকায় বিভিন্ন জায়গায় ওরা নেট কানেকশন দিয়ে থাকে আর কি। তো হ্যাঁ, পোর্ট যেটা বললেন ওটা পোর্টটা সার্চ করব কিভাবে, যদি একটু ওটা বলতেন আপনাদের যে পোর্ট নেটওয়ার্ক যদি ক্লাস, বন্ধ হয়। ওটা আপনাদের ও আচ্ছা নেটওয়ার্ক আচ্ছা, সেকশন। sorry। আমরা তো এখন রিয়েল লাইফ কিছু অ্যাটাক বা টেকনিক দেখছি, আপনাদের নেটওয়ার্ক সেকশন, ওয়েব সেকশন পুরোটাই বাকি, কিন্তু ওখানে হিউজ টপিক আছে। তো যেটা বলছিলাম যে ওয়েবসাইটটা যদি আনঅ্যাভেলেবল হয়ে যায়, যে আপনাদের বলেছিলাম যে রেজাল্ট পাবলিশ করলো বাংলাদেশ সরকার থেকে কোনো সাইটে, তো একসাথে এরকম 10 লাখ মানুষ যদি সেটাতে ব্রাউজ করে, তখন কি হঠাৎ করে সাইটটা আনঅ্যাভেলেবল হয়ে যেতে পারে। এটাও একটা সাইন যে ডস অ্যাটাক। এখন শিক্ষার্থীরা তো আর ইন্টেনশনালি ডস অ্যাটাক দেয় না, তারা নর্মাল রেজাল্ট দেখার জন্য যাচ্ছে। তো কোনো কোনো সময় হ্যাকাররা এরকম যদি দেয়, আপনি হঠাৎ করে দেখবেন যে সকালে ইভ্যালি.কম ছিল, সন্ধ্যায় গিয়ে দেখলেন ইভ্যালি.কম নাই, দিলে দেখাচ্ছে যে সার্ভিস আনঅ্যাভেলেবল বা কোনো ইরর কোড। ঠিক আছে, এরকম ওয়েবসাইটের কোনো কোনো সময় ওয়েবসাইটটা ধরেই এরকম ডাউন করে দিতে পারে, আবার কোনো কোনো সময় কোনো নির্দিষ্ট অংশের অ্যাক্সেসও আমরা ডাউন করে রাখা পসিবল হয়। কারণ আমি বলেছি যে এটা একদম টোটাল ওয়েব সার্ভার ধরেও যেমন ডাউন করতে পারে, আবার একটা ওয়েবসাইটের কোনো অ্যাপ্লিকেশন, মনে করুন তারা একটা সফটওয়্যার ব্যবহার করছিল, সেই সফটওয়্যারটাই আমি কোনো ডস অ্যাটাক দিতে পারি কিনা, মানে এরকম ভুলনারেবিলিটি থাকে মাঝে মধ্যে কিছু সফটওয়্যার। তো যদি সেটা হয়, তখন ওয়েব অ্যাপ্লিকেশনের কোনো অংশ, মনে করুন তাদের পেমেন্টের যে একটা পেজ ছিল, মনে করুন সেই পেজটা ধরে ডাউন করে রাখা হলো। ঠিক আছে, এবং ইমেইল বম্বিং এর যে কথাটা বললাম, যেটা হয় যে হঠাৎ করে আপনি যদি দেখেন যে আপনার পিসিতে একসাথে এরকম 10-15 হাজার ইমেইল চলে এসেছে, তখন সেটা একটা ইমেইল বম্বিং বা ইমেইল স্প্যাম হতে পারে। তো এটার পসিবল সলিউশন এরকম করতে পারেন যে সিলেক্ট অল দিয়ে ডিলিট করতে গেলেও অনেক সময় লেগে যায়। আপনি সিলেক্ট অল দিয়ে সেটাকে স্প্যাম ফোল্ডারে বা ট্র্যাশ ফোল্ডারে ট্রান্সফার করে দিতে পারেন, দিয়ে দেন আপনি এটা ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, কিন্তু এই ইমেল যে বম্বিং এর কথা যেটা বললাম, ওটাও যদি আপনার ডিডস অ্যাটাকের মতো করে, মনে করুন একটা ইমেল আইডি থেকে আপনাকে 10,000 ইমেল সেন্ড না করে এরকম 15-20টা বা 100টা ইমেল অ্যাড্রেস থেকে আপনাকে 10,000 ইমেল পাঠানো হলো, তখন সেটা আপনার জন্য রিকভার করা খুবই টাফ একটা বিষয় আলাদা আলাদা অ্যাড্রেস থেকে। 10,000 ইমেল কিভাবে মানে অন্যরা বানাবে, মানে এটা কিভাবে বানানো যায়? একটা টুলস দেখাইলাম আপনাকে, ইএম বম্বার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা এছাড়াও আরো টুলস আছে, বিভিন্ন গ্রাফিক্যাল টুলসও আছে, ওখানে আপনার কোনো কমান্ডও রান করা লাগবে না, খালি ওখানে ভিজুয়ালি আপনি করতে পারবেন। ঠিক আছে, কিন্তু কনসেপ্ট বুঝলে ওটা আপনার পক্ষে করা ইজি, কারণ অ্যাটাকটা কিভাবে দেয় এটা তো আমরা ক্লাসে শিখেই গেলাম। আপনি অন্য কোনো টুলসও যদি এখন ট্রাই করতে যান, ইজিলি আপনি পারবেন। তো আমাদের এই ডস নিয়ে আলোচনা এখানেই শেষ। আমরা এখন যে আলোচনাটাতে যাব সেটা হচ্ছে অ্যানোনিমিটি, বা কিভাবে আমি আমার পরিচয়টা লুকিয়ে রাখতে পারি বা গোপন করতে পারি, এই সংক্রান্ত আমরা আলোচনা এখন করব। ঠিক আছে, তো এখানে কিছু স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। মানে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে স্যার আপনি অনেক কথাগুলো অনেক সময় মানে অনেক কিছু বলতেছেন স্যার, সেটার পাশাপাশি যদি একটু প্র্যাকটিক্যাল ভাবে যদি দেখাইতেন নাকি সংক্ষেপে, যে কোনো বিষয় আর কি। আমি তো প্র্যাকটিক্যাল দেখাইলাম, আপনাদের দুইটা টুলস দিয়ে দেখাইলাম না? জি স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। ভাইয়া আরেকটু বিষয় আমি একটু বলতে যাচ্ছি। বলুন। হ্যাঁ ভাইয়া, বিষয়টা হচ্ছে যেমন আমরা এই যে কাজগুলো করেছেন আমরা দেখেছি, ঠিক আছে, দেন যদি আপনি এই কাজগুলো করার পরে আমাদের কি স্টেপ গুলো আবার একবার রিপ্লে করে দেন,
সেক্ষেত্রে আমাদের করতে গিয়ে কোনটার পরে কোনটা করব সেটা কিন্তু আমরা যদি আমরা টাইপ করে রাখি বা এটাকে মানে নোট করে রাখি, তাহলে কিন্তু আমাদের সে স্টেপ গুলোর মাধ্যমে কাজটা করা খুব সহজ হবে আর কি। যদি ওটা ওই বলে দেন নোট আর কি। নোট টেকিং এর যেটা, ওটা আপনার পার্সোনালি করা বেটার। ঠিক আছে, আপনি ক্লাস রেকর্ড দেখে আপনি নিজে নোটটা করুন, সেটা আপনার বেশি কাজে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি অ্যানোনিমিটি, বা কিভাবে আমরা আমাদের পরিচয় বা এই জিনিসগুলো গোপন রাখতে পারি। তো যে জিনিসটা জানা প্রয়োজন যে এই অনলাইন যে জগতে আমাদের কোনো পরিচয় বা কোনো তথ্যই লুকানো থাকে না। আমাদের প্রতিটা মুহূর্তে প্রতিটা ডিভাইস দিয়েই, আপনি কম্পিউটার, ল্যাপটপ, আপনার স্মার্ট ওয়াচ বলেন, সবকিছু দিয়েই আমাদেরকে ট্র্যাক করা হচ্ছে বিভিন্ন রকম ভাবে। ট্র্যাক করার সুবিধাটা কি? ওরা আমার ডাটাগুলো সেল করে আমাকে স্পেসিফিক ভাবে কোনো বিজ্ঞাপন দেখানো বা প্রোডাক্ট সেল করার কাজগুলো করে থাকে, এটা ওদের প্রফিট। আমাদের এখানে কোনো প্রফিট নাই। তো বেসিক্যালি যদি আমি চিন্তা করি, এই যে আমি আইপি অ্যাড্রেসের কথাগুলো বারবার বলছি যে সরাসরি আমার আইপি অ্যাড্রেস আমি কোথাও সেন্ড করব না। কারণ কি? কারণ আইপি অ্যাড্রেস যদি আমি কোথাও সেন্ড করি, এক্স্যাক্টলি ওই আইপি অ্যাড্রেসটা কোন দেশ থেকে এসেছে সেটা লোকেট করে ফেলা সম্ভব হয়। এরকম একটা টুলস আমি আপনাদের দেখাই। একটা সাইটে গিয়ে আপনি যদি কোনো আইপি অ্যাড্রেস খুঁজে পান, এটার নাম হচ্ছে resolve.rs। এই সাইটটা থেকে, এছাড়াও আরো বিভিন্ন সাইট আছে, সেখানে গিয়ে শুধু আইপি অ্যাড্রেসটা দিলেই আপনার লোকেশনটা ট্রেস ব্যাক করে দেখে ফেলা সম্ভব। তো আমি যদি ডিফেন্সিভ পজিশনে চিন্তা করি, যে অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে আমার অরিজিনাল আইপি অ্যাড্রেসটা যাতে কেউ খুঁজে না পায়। দেখুন আমার এখানে দেখাচ্ছে, আমি এই সাইট শুধুতে এটাতে ভিজিট করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে আমার লোকেশন ঢাকা, বাংলাদেশ। আমি যদি এখানে তাদের যে একটা সাবডোমেইন আছে আইপি, এটা পেজে এখানেই আছে। যে আমি কোথা থেকে এটা ব্রাউজ করছি, এরকম বিভিন্ন, যে আমি তেজগাঁও এলাকায় আছি, এটা এই তথ্যটা আমার এখানে শো করছে। এটা তেজগাঁও দেখাচ্ছে এর জন্য যে আমি আমার আইএসপি তেজগাঁওয়ের। তো আপনি যদি কোথাও আইপি অ্যাড্রেস পান, এই পেজে একটা আছে সার্চিং এর শো। হ্যাঁ, এই যে এখানে যদি আপনি কোনো আইপি অ্যাড্রেস দেন, দিলে আপনাকে সে লোকেট করে দেখাবে যে সেই আইপি অ্যাড্রেসে মানুষটা কোথায় থাকে বা কোন দেশে থাকে। এটা আমাদের জন্য ভালো, কিন্তু আমরা যদি ডিফেন্সিভ পজিশনে চিন্তা করি যে না, এটা আমাদের জন্য ভালো না। আমার আইপি অ্যাড্রেসটা জেনে গেলে আমার লোকেশনটা চেনে যাচ্ছে, এটা একটা ব্যাপার। আবার এই যে আমরা আইএসপির ইন্টারনেট সার্ভিস ব্যবহার করছি, এখানে একটা বিষয় হয়, আমরা যত পরিমাণ ডাটা এখানে আদান প্রদান করছি, মনে করুন এই যে সাইটটাতে আমি গিয়েছি, এই তথ্যটাও আমার আইএসপির থ্রু বা আমার আইএসপি সার্ভার দিয়ে কিন্তু যাতায়াতটা করছে। হ্যাঁ, আমার নেট কানেকশনটা কিন্তু আইএসপি থেকে আসছে, আমার ইন্টারনেট কানেকশন যে দিচ্ছে তার কম্পিউটারেও কিন্তু এরকম রেকর্ড গুলো, তথ্যগুলো থেকে যেতে পারে। একটা তারাও যদি চায়, একটা আপনাদের অ্যাটাক দেখাবো, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক আপনাদের নেটওয়ার্ক সেকশনে দেখাবো, ওই রকম অ্যাটাক দিয়েও চাইলে ডাটাগুলো তারা রিড করে ফেলতে পারে, যে আমি facebook.com ব্রাউজ করছি না এখন youtube.com ব্রাউজ করছি, এই একটা বিষয়। তো যার কারণে আইএসপি থেকেও আমাদের, যদি আমি একান্তই নিজের তথ্য লুকাতে চাই, আমার এমন কোনো টেকনিক বা পন্থা অবলম্বন করতে হবে যাতে আমি আইএসপি থেকে এরকম হাইড করে রাখতে পারি নিজেকে, যে আইএসপি জানবে না। সে যদি অ্যাটাকও দেয় কোনো, সে জানবে না যে আমি কি উপায়ে বা কোন ওয়েবসাইট ব্রাউজ করছি। আমি আপনাদের দেখাবো একটু পরেই। আরেকটা বিষয়, এই যে আমি বললাম যে আমাদের ডিজিটাল ডিভাইস গুলো নিয়মিত আমাদের ট্র্যাক করছে। এই মোবাইল ডিভাইস গুলো, অ্যান্ড্রয়েড ডিভাইসটা আপনি যদি, এটা লোকেশন একটা সার্ভিস আছে, আপনার অনেকেই হয়তো দেখে থাকবেন, কোনো অ্যাপস ব্যবহার করার সময় এটা অন করার পারমিশন চায়। তো আপনি যদি এটা অফও করে রাখেন, তারপরও গুগল কিন্তু জিপিএস ব্যবহার করে, গ্লোবাল পজিশনিং সিস্টেম, স্যাটেলাইট যেটা আছে সেটা ব্যবহার করে আপনি কোন কোন জায়গায় যাচ্ছেন এই টাইপের সবকিছু তারা কিন্তু ট্র্যাক করতে পারে। আবার এই যে আপনি মোবাইল ডিভাইসটা বাসা মনে করুন টেবিলে বা খাটের উপর রেখে ঘরের ভিতর হাঁটাহাঁটি করছেন, এই জিনিসটাও অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো কিন্তু ট্র্যাক করতে পারে। এবং এটা আমি আইফোনেও দেখেছি যে আমি মোবাইলটা ঘরে রেখে আমি যদি ঘরের ভিতর হাঁটাহাঁটি করি, আমার আইফোন এটা ট্র্যাক করে বলতে পারে আমি কত স্টেপ
হেঁটেছে। এটা কিভাবে করে? তারা মূলত রেডিও ওয়েব টেকনোলজি যেটা আছে সেটা ব্যবহার করে এই ট্র্যাকিং এর কাজগুলো করে থাকে। তো এটা প্রিভেনশনের জন্য আমি মনে করি সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে ফিচার ফোন যেগুলো আছে, যেগুলোতে কোনো ইন্টারনেট কানেকশন নেয় না, শুধু আপনি সিম ব্যবহার করে ফোন পাঠাতে পারবেন, কল দিতে পারবেন আর রিসিভ করতে পারবেন, এই টাইপের জিনিসগুলো ব্যবহার করা ভালো যদি আপনি একান্তই অ্যানোনিমিটি চেয়ে থাকেন। এরপরে একটা কনসেপ্ট আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে মেটা ডাটা। এই যে আমরা তথ্যগুলো সেন্ড করি বা রিসিভ করি, এই যে আপনি ফেসবুকে যে ছবিগুলো আপলোড করছেন, এখানে কিন্তু শুধু ছবি আপলোড হয় না, সেই ছবির সাথে ছবি রিলেটেড আরো কিছু ইনফরমেশন আমাদের সেন্ড হয়ে যায়। তো ফেসবুক থেকে যেটা করে, এই মেটা ডাটা নামের একটা বিষয় আমাদের ছবির সাথে আরো সংযুক্ত কিছু তথ্য থাকে সেটা রিমুভ করে দেয় বা মুছে দেয়। কিন্তু অন্যান্য সাইটগুলো, মনে করুন আপনি বিভিন্ন ব্লগ সাইটে বা কোনো পার্সোনাল সাইটে যদি আপনি কোনো ছবি বা এইটা ভিডিও আপলোড করে থাকেন, সেটার সাথে আপনার বিভিন্ন তথ্য থেকে যেতে পারে। আমি যে এখন একটা ওয়েবসাইটে যাচ্ছি, এই ওয়েবসাইটটা খুবই ভালো এই মেটা ডাটা চেক করার জন্য। আমি এক্সাম্পল একটা ছবি আমার কাছে আছে, সেটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে মেটা ডাটা কেমন হতে পারে। এই যে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা কিসের ছবি? খুবই জনপ্রিয়, আমরা অনেকেই উইন্ডোজে এটা দেখেছি, উইন্ডোজ যারা ব্যবহার করি। এটাতে কিন্তু আমার আর কিছুই প্রকাশ হচ্ছে না। এখন সিম্পলি এই ছবিটাই যদি আমি ইমেইল করে বা কোনো মাধ্যমে আমি কাউকে পাঠাই, তো দেখুন এই ছবিটা থেকে কি কি তথ্য আপনার ক্যাচ করা সম্ভব। আমি এই ওয়েবসাইটে এসেছি, মানে এটা একটা খুবই ভালো ওয়েবসাইট। আপনার লিনাক্সেও টুলস আছে কিছু, সেটা দিয়েও চেক করা যায়। তো আমি ওয়েবসাইট থেকে যদি ট্রাই করি, আমি ফাইলটা ব্রাউজ, ওই উইন্ডোজ এক্সপির স্ক্রিনশট যেটা বা ছবি যেটা আছে সেটা সিলেক্ট করলাম। করার পরে আমি জাস্ট এখানে বলে দিচ্ছি আই এম নট এ রোবট, ভিউ ইমেজ ডাটা, আমি এটাতে ক্লিক করি। করার পরে সে একা একা দেখুন এখানে সে এক্সট্রাক্ট করে আমাকে দেখাচ্ছে যে এই শুধু এই ছবিটা দেখতে ছবি মনে হলো, এর ভিতরে অনেক তথ্য রয়ে গিয়েছে। দেখুন এই ছবিটার কে আসলে তৈরি করেছিল বা মূল মালিক, কপিরাইট, তার নামটা এখানে দেখা যাচ্ছে। আবার একই সাথে দেখুন এই যে ল্যাটিটিউড এবং মানে অক্ষাংশ দ্রাঘিমাংশ আমরা যেটা বলে থাকি, এই ছবিটার সাথে এটা ইনক্লুডেড দেখা যাচ্ছে। এটা কি কাজে লাগতে পারে? আমি যদি এটা কপি করে আমাদের গুগল ম্যাপস যেটা আছে সেখানে এটা পেস্ট করি, ম্যাপস গুগল, আপনি দেখতে পাবেন শুধু এই জিনিসটা ব্যবহার করে এই ছবিটা কোথায় তোলা হয়েছিল বা কে কোন জায়গা থেকে তোলা হয়েছিল সেই তথ্যটা আমি বের করে ফেলতে পারি। এটা ভালো একটা টেকনিক। আমি জাস্ট ওই অক্ষাংশ দ্রাঘিমাংশ যেটা আছে ল্যাটিটিউড লঙ্গিটিউড, এটা এখানে পেস্ট করলাম। দেখুন আমার এটা তার একটা লোকেশন দেখাচ্ছে যে সেই ইউকে, ইউনাইটেড কিংডমের হাউস ডিএল যেটা আছে, এই যে পিন যে পয়েন্টটা দেখাচ্ছে ওই জায়গা থেকে এই ছবিটা তোলা বা ইউজ করা হয়েছে। ঠিক আছে, মেটাডাটা জিনিসটা কেমন ভয়ঙ্কর হতে পারে। তো সব ইমেজের সাথেই এরকম মেটাডাটা থাকে না, বা আরো অনেক অনেক ইনফরমেশন থেকে যেতে পারে। কোনো মনে করি যে বিভিন্ন ডিএসএলআর ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলি না, ওখানেও আপনারা দেখবেন যে ওই ক্যামেরা থেকেই এই ছবির সাথে কিছু ইমেজ তথ্য ইনক্লুড করে রাখে। ঠিক আছে, ওটাও মেটাডাটা হিসেবে থেকে যায়। যে আমরা অনলাইনে বিভিন্ন তথ্য আদান প্রদান করি, তার সাথে কি হচ্ছে আমাদের শুধু যে আইপি অ্যাড্রেস তা না, আমি কি ব্রাউজার ব্যবহার করেছি বা কি সফটওয়্যার ব্যবহার করে এটা এডিট করেছি সেরকম তথ্যও কি থেকে যেতে পারে। এটা আমাদের জন্য দুই দিক দিয়ে ভালো। যেমন আমি কোনো ছবি পেলে, কোনো সিকিউরিটি টেস্টের কাজে গিয়ে ছবি পেলে আমি এরকম মেটাডাটা চেক করে দেখতে পারি যে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে কিনা। আর আমার ডিফেন্সিভ পজিশনে যদি চিন্তা করি যে আমার নিজেকে প্রোটেকশনের দরকার আছে। আপনি নর্মালি ফেসবুকে আমরা যে ছবিগুলো আপলোড করি বা ইনস্টাগ্রামে, ওখানে মেটাডাটাটা রিমুভ করে দেওয়া থাকে, যার কারণে আপনি ফেসবুকে কারো প্রোফাইল পিকচার ডাউনলোড করে যদি এইভাবে এখানে এনে টেস্ট করেন, আপনার খুব বেশি তথ্য আপনি পাবেন না। কিন্তু যদি অন্য কোনো আপনি পান, সেটা আপনি মেটাডাটা রিমুভার কিছু অনলাইনেই আপনি টুলস পাবেন, যে কোথাও সেন্ড করার আগে আপনি মেটাডাটা যেটা আছে সেটা আপনি রিমুভ করে দেন। যেমন এই একটা ওয়েবসাইট আছে, এখানে আপনি জাস্ট ফাইলটা আপলোড করবেন, ম্যাক্স যেহেতু ফ্রি ব্যবহার করছি 10 মেগাবাইট মতো আপনি ইমেজ দিতে পারেন, ও অটোমেটিক্যালি এই যে ছবির সাথে যে তথ্যগুলো থাকছে এগুলো রিমুভ করে একটা ক্লিন একটা ছবি দিবে, দেন আপনি সেটা কোথাও সেন্ড করুন।
তো ডার্ক ওয়েবেও যখন আপনারা ঘোরাঘুরি করবেন বা কোনো ফোরামে যদি কখনো এরকম হ্যাকারের সাথে আলোচনা হয় বা কিছু হয়, তখন হতেই পারে আপনাকে কোনো এক সময় কোনো একটা ডাটা সে সেন্ড করলো অথবা আপনার সেন্ড করা লাগলো। আপনার তখন বেটার, আমি 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 এই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তখন এরকম মেটা ডাটা গুলো যদি আপনি কোথাও কিছু সেন্ড করতে চান, রিমুভ করে দেন সেন্ড করবেন, সেটা আপনার বেটার একটা অপশন। ভাইয়া এই যে, হ্যালো ভাইয়া, বলুন। ভাই এই যে ইমেজ অথবা কোনো ভিডিওর সাথে কোনো লিংক প্রেরণ করে মানে কোনো ম্যালওয়্যার অথবা কোনো ভাইরাস কি দেওয়া যায়, পাঠানো যায়? যায়। এটাও কি ফিশিং, এটাও ফিশিং করা যাবে? হ্যাঁ হ্যাঁ চাই। আমরা ম্যালওয়্যার ক্লাসে ওগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি ভিডিও আর মানে ইমেজের পিছনের ওগুলা ম্যালওয়্যার ক্লাস, কিন্তু ওগুলো খুবই টাফ, ম্যালওয়্যার। তো যাই হোক, আমি এই আলোচনায় আসি। মেটাডাটার যে কথাটা বলছিলাম সেটারই একটা এক্সাম্পল আমি আপনাদের এই স্ক্রিনশট একটা রেখেছি। যে সেখানে হয়েছিল কি, যে হামাস যে আছে, হামাস আপনারা অনেকেই জানেন যে ফিলিস্তিনের তারা মুক্তি সংগ্রাম নিয়ে একটা মানে আন্দোলন করছে। তো তারা কোনো একটা কারণে তাদের কোনো একটা অপারেটর এরকম ইসরায়েলের কোথাও একটা অ্যাটাক ট্রাই করেছিল। তো যেটা হয়েছিল, সেই লোকটা মেটাডাটা বা এই টাইপের যে জিনিসগুলো সেগুলো ঠিক মতো সে আসলে রিমুভ করেনি। সেই এজেন্ট, হামাসের যে এজেন্ট, সেই জিনিসগুলো ঠিক মতো রিমুভ না করাতে। এবং আপনারা জানেন যে ইসরায়েল, ইউএসএ, ইউকে এরা টেকনোলজিতে যথেষ্ট ভালো একটা কান্ট্রি। তো তারা কি করেছে, ইসরায়েলের ডিফেন্স ফোর্স যারা আছে তারা খুব সূক্ষ্মভাবে এই মেটাডাটা বা এই তার এজেন্টের ইনফরমেশন যেগুলো পেয়েছিল সেগুলো ব্যবহার করে এক্স্যাক্টলি, যে দেখুন রেড মার্ক যে করা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা হাসপাতাল। কিন্তু ইসরায়েল দাবি করেছে যে না, এই হাসপাতাল থেকেই সেই এজেন্ট তাদেরকে হ্যাকিং এর একটা চেষ্টা করেছিল, একটা অফেন্সিভ অপারেশন চেষ্টা করেছিল। এবং এটা শুধু লোকেশন তারা ঠিক করেই থামেনি, ইসরায়েল এখানে বোমা হামলা চালায় এবং বেশ কিছু নিরপরাধ নারী শিশু এখানে নিহত হয়। তো বিষয় সেটা না, বিষয়টা আলোচ্য সেটা হচ্ছে যে শুধুমাত্র আপনার যেই ডাটাটা আপনি সেন্ড করছেন ডিজিটাল মাধ্যমে, সেটার সাথে রিলেটেড কোনো ইনফরমেশনও যদি আপনি পাস হয়ে যায়, সেটা একটা আপনাকে একদম ট্রেস ব্যাক করে কোন বিল্ডিং থেকে বসে আপনি তথ্যটা সেন্ড করেছেন সেটা পর্যন্ত বের করে ফেলা সম্ভব হয়। ঠিক আছে, তো মেটাডাটাটা খুবই একটা সেনসিটিভ ইস্যু। অবশ্যই আমাদের অ্যানোনিমিটির প্রথম স্টেপেই এই জিনিসটা নিয়ে মাথা ঘামাতে হবে। আমাদের শুধু যে ইমেজের ক্ষেত্রে তা না, ভিডিও বা অডিও ফাইল যদি আমরা সেন্ড করি সেখানেও এরকম মেটাডাটা যেতে পারে। এরপরে আমাদের ইমেইল সার্ভিস নিয়ে আলোচনা। আচ্ছা, মেটাডাটার মধ্যে কি কি পড়ে একটু সহজ করে বলবেন? জাস্ট আপনার ইমেজে বা আপনার যে ফাইলটা সেন্ড করছেন তার রিলেটেড কোনো ইনফরমেশন যদি থাকে, সেটা হচ্ছে আমাদের মেটাডাটা। এখন কোনো সময় আপনার যে দেখলাম যে আমরা অক্ষাংশ দ্রাঘিমাংশ এটা থেকে যেতে পারে, আবার কোনোটায় শুধুই কপিরাইট বা আপনার নেম বা আপনি কি সফটওয়্যার ব্যবহার করেছেন এরকম খুঁটিনাটি তথ্য থেকে যেতে পারে। এটা নির্দিষ্ট নেই যে কোথায় আমি কি কি টাইপ গুলো পাবো। ঠিক আছে, আপনি চেক করে দেখলে অনেক ইনফরমেশন পাবেন। তো এরপরে হ্যাঁ, এরপরে যেটা বলছি আমরা ইমেল সার্ভিস, আমরা তো মেটাডাটা নিয়ে একটা আলোচনা করলাম, এবার ইমেল সার্ভিস নিয়ে যে আলোচনা। এখানে কি হচ্ছে, আমরা বিভিন্ন রকম ইমেল সার্ভিস আমরা ব্যবহার করে থাকি। আমাদের খুবই জনপ্রিয় বা কমন নেম হচ্ছে জিমেইল। তো এই জিমেইল জিনিসটা আমরা ব্যবহার করে যেটা হয়, আমি এটা ক্লিয়ার নেট আমরা নর্মাল দৈনন্দিন ব্যবহারের জন্য এটা যেমন ব্যবহার করতে পারি, ডার্ক ওয়েবের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় আপনি জিমেইলটা ব্যবহার করতে পারবেন আপনার। তবে এটার অসুবিধা হচ্ছে গিয়ে এখানে জাভাস্ক্রিপ্ট এনাবল থাকে। জাভাস্ক্রিপ্ট এনাবলের অসুবিধাটা হচ্ছে একটা স্ক্রিপ্টিং যেহেতু ল্যাঙ্গুয়েজ, এটা ব্যাকগ্রাউন্ডে আপনার ব্রাউজার থেকে অনেক রকম ইনফরমেশন নিয়ে যেতে পারে যদি গুগল থেকে কোনো প্রোগ্রাম করা থাকে, এবং তারা এরকম করেও রাখে। শুধু তারা প্রোগ্রাম করে তা না, আপনাকে প্রতিটা ইমেইল আপনার প্রতিদিন আপনি যে সেন্ড করছেন এবং রিসিভ করছেন প্রতিটা একদম খুঁটিনাটি সহ আপনারা কিন্তু জিমেইল রিড করে থাকে। ঠিক আছে, আপনি দেখবেন যে আপনাকে নিয়মিত এক সপ্তাহ যদি কেউ এরকম বিভিন্ন খাবার রিলেটেড ইমেল পাঠানো হয় বা এরকম মার্কেটিং করা হয়, দেখবেন যে এরপর থেকে আপনি ফেসবুকে গেলেও বা ইউটিউবে গেলেও এই খাবার রিলেটেড বিজ্ঞাপন দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে? তারা মূলত এরকম ট্র্যাক করে। আমাদের কোনো ইমেইলই আসলে জিমেইলে গুগলের থেকে সেফ না। আমরা যত ইমেল পাঠাচ্ছি সব A to Z তারা এখানে আসলে ট্র্যাক করে থাকে, এবং এটার কোনো হিডেন সার্ভিস নেই। এনক্রিপশনটা ভালো ব্যবহার করে, HTTPS TLS ব্যবহার করে থাকে তারা। তবে আমাদের এই ডার্ক ওয়েবে কমিউনিকেশনের জন্য বা ব্যক্তিগত নিরাপত্তা কনসার্নে যদি আমরা ট্রাই করতে চাই, তখন জিমেইলটা মোটেও কোনো ভালো সার্ভিস না।
ঠিক আছে। অ্যাজ এ হ্যাকার আমি যেটা প্রেফার করি সেটা প্রোটন মেইল। তো প্রোটন মেইল আলোচনায় পরে যাচ্ছি। আগে হচ্ছে গরিলা মেইল। এই যে টেম্পোরারি ইমেইল একটা সার্ভিসের নাম বলেছিলাম, সেটা আমি আপনাদের একটা অ্যাপ্লাই করে দেখাই যে এটা গরিলা মেইলটা কিভাবে ব্যবহার করতে হয়। এটা খুবই সহজ। আপনার গরিলা মেইল ট্রাই করতে গেলে আপনার নিজস্ব কোনো না ফোন নাম্বার বা আমাদের জিমেইলে যেটা করতে হয়, খুলতে গেলে আপনার অবশ্যই ফোন নাম্বার দিতে হয়, রিকভারি অন্য কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হয়, ডিভাইস অ্যাড থাকতে হয়। তো গরিলা মেইল এটা একটা টেম্পোরারি ইমেল সার্ভিস। এটার জন্য আপনার এরকম কোনো কিছুরই প্রয়োজন নেই। দেখুন এখানে আমার একটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমি এটাতে যদি ক্লিক করি, আমি এখানে অন্য কোনো নাম চাইলেই দিতে পারি। আমি এটার নাম দিলাম মনে করুন ইশিখন, দিয়ে আমি এটা চাচ্ছি অন্য কোনো ডোমেইনে নিতে, pokemail.net। এটা দিয়ে আমি যদি সেট ক্লিক করি, আমার ishikhan@pokemail.net এটা সেট হয়ে গেছে। এখানে স্ক্র্যাম্বল করে দিয়েছে, তাতে সুবিধা কি, শুধু এই ইমেল অ্যাড্রেসটা নিয়ে যদি আমি কোথাও পেস্ট করি, হয়তো কিছু কিছু ওয়েবসাইট এটা ডিটেক্ট করতে পারবেন না যে এটা টেম্পোরারি ইমেল সার্ভিস। তখন হয় কি, আমাকে ডার্ক ওয়েবে হোক বা নর্মাল সার্ফেস ওয়েবে হোক আমি বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট খুলতে পারি। যেমন ওই যে ngrok সার্ভিসটা, মনে করুন ওখানে গিয়েই আপনি এটা দিয়ে ট্রাই করতে পারেন। আপনি যদি চান যে এটা স্ক্র্যাম্বল করবো না, নর্মাল এরকম ইমেলের মতোই দেখাবে ishikhan@pokemail.net, আপনি এটাও করতে পারেন। জাস্ট এই বাটনটা ক্লিক করলে আপনি এখানে আপনার ইনবক্স আসবে। আপনি যাকেই এই ইমেল অ্যাড্রেসটা দিবেন, সে যদি ইমেল পাঠায় আপনার এই ইনবক্সে শো করবে। আপনি চাইলে এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে অন্য কাউকে লিখতে পারেন। আপনার অরিজিনাল পরিচয় বা অরিজিনাল ইমেল অ্যাড্রেসটা এখানে কি লুকানো থাকছে, আমাদের জন্য একদিক দিয়ে ভালো। আবার ফরগেট মি দিলে আপনার তথ্যগুলো এখানে চলে যাবে। আপনি চাইলে এখান থেকে ইমেল ডিলিটও করে দিতে পারেন। গরিলা মেইল খুব ভালো একটা সার্ভিস, তবে ইদানিং বিভিন্ন জায়গায় আমি এটা দেখেছি যে ব্লক করে মাঝে মধ্যে, তখন স্ক্র্যাম্বলটা করে নেওয়া বেটার। এছাড়াও আপনি যদি গুগল করেন টেম্প মেইল, এটা কি ভাইয়া আপনার গোয়েরিলা আরেকটা একটু ক্লিয়ার করতেন যদি একটু। গরিলা হচ্ছে একটা টেম্পোরারি ইমেল একটা মানে সার্ভিস। এটা কি সাময়িকের জন্য, আমার কি এটা মানে কিছুদিন পর তো ডিলিট হয়ে যাবে বা কিছু টাইম পরে? হ্যাঁ, এটা ডিলিট হয়ে যাবে। এটা কি নিজে নিজে ডিলিট হবে না ভাই, আমি যতক্ষণ পর্যন্ত আপনি না করব? যতক্ষণ না করবেন ততক্ষণ এটা চলতে থাকবে। আপনি ফরগেট মি দিয়ে দিতে পারেন, তাইলে আপনার এটা সব তথ্য তাহলে এখানে তো আমার ইনফরমেশনটা থাকতেছে না ভাই, আমি যেটা দিয়ে যেহেতু কম্পিউটার অথবা যে ডিভাইসটা লগ ইন করতেছি। হ্যাঁ, কিছু তথ্য তো থেকে যাচ্ছে। আমি ধাপে ধাপে আগাই, কেমন? আমি সবগুলো নিয়ে আলোচনা করবো ধাপে ধাপে। তো গরিলা মেইল যে একটা সার্ভিস, তো কখনো কখনো হতে পারে গরিলা মেইল আপনার ব্লক করতে পারে। কোনো কোনো ডার্ক ওয়েবে বিভিন্ন ফোরামে গেলে আপনার অ্যাকাউন্ট খুলতে বলবে, বা আপনি সারফেস ওয়েবেই চিন্তা করুন যে আমি চাচ্ছি একটা ওয়েবসাইটে গেলাম হ্যাকিং প্র্যাকটিসের জন্য, বা একটা হ্যাকিং এর বই নামাতে গিয়েছে, আমাকে বারবার অ্যাকাউন্ট খুলতে বলছে। আমার অরিজিনাল ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নেই, আমি এরকম টেম্পোরারি ইমেল ব্যবহার করতে পারি। এই যে একটা সাইট, এটাও বেশ ভালো। আপনি এখানে চেঞ্জে ক্লিক করলে আপনার বিভিন্ন রকম ডোমেইন এখানে দেখাবে। তো এরকম আলাদা আলাদা ডোমেইন দিয়ে আপনি নিজস্ব কোনো নাম দিয়ে এখানে একটা ইমেল অ্যাড্রেস খুলতে পারেন টেম্পোরারি। ঠিক আছে, তো এটা কিছুদিন আগে ওটা ফ্রি ছিল, খুব সহজেই করা যেত, তো এখন এটা প্রিমিয়াম করেছে। আপনি টেম্পমেল সার্চ দিলে গুগলে অনেকগুলো সার্ভিস আপনার শো করবে। তো গরিলা মেইলটা ভালো, কারণ এটা ডার্ক ওয়েবের একটা ভার্সন আছে, ডার্ক ওয়েবে খুব ভালো কাজ করে থাকে। এটা মিডিয়াম লেভেলে আসলে, না সরি, এটা গরিলা মেইল ডার্ক ওয়েবে অ্যাভেলেবল পুরোপুরি না, বা সব জায়গায় এটা নেয় না। তো যেটা হচ্ছে, এটা মিডিয়াম লেভেলের লগইন ট্র্যাকিং আসলে করে থাকে। গুগলের মতো একদম এ টু জেড সব খেয়ে ফেলে না, আবার একদম পুরোপুরি ছেড়েও দেয় না। তো ওভারঅল সব আলোচনায় আমার কাছে যেটা বেটার মনে হয় সেটা হচ্ছে প্রোটন মেইল। এটা মূলত সুইজারল্যান্ড ভিত্তিক একটা সাইট, মানে ইমেল সার্ভিস। তো গুগলের ক্ষেত্রে যেটা হয়, গুগল ইউএসএ বেসড, তো তো ইউএস এর ন্যাশনাল যেই ল গুলো আছে বা তাদের জাতীয় যে আইনগুলো আছে, সেখানে কিছু বিষয় এরকম থাকে যে তাদের সিক্রেট সার্ভিস বা এফবিআই বা তারা যদি চায় গুগলকে, মানে আইন দিয়েই, মানে গুগল যদি তথ্য শেয়ার করতে নাও চায়, তারপরেও গুগলকে আইন দিয়ে তারা একটা প্রেশার ক্রিয়েট করতে পারে যে আমার অমুক জিমেল অ্যাড্রেসের তথ্যগুলো দাও, যদি না দাও তাহলে তুমি বা আমাদের এই দেশে বিজনেস করতে পারবে না, আমার দেশে চলতে হলে তোমার এই নিয়মগুলো মানতে হবে। ঠিক আছে, যার কারণে গুগল চাইলেও আসলে 100% প্রোটেকশন আমাদের দিতে পারে না। তো প্রোটন মেইল এই দিকটা দিয়ে ভালো, কারণ এটা সুইজারল্যান্ড ভিত্তিক একটা প্রতিষ্ঠান। আপনারা জানেন যে সুইস ব্যাংকের নাম শুনেছেন, বা তারা গোপনীয়তা রক্ষার জন্য বিশ্বব্যাপী সমাদৃত, যে সুইস ব্যাংকে আপনি যত বড় দুর্নীতিবাজি হন, যত টাকা পয়সাই রাখেন, এটার কোনো তথ্য অ্যাকচুয়ালি তারা পাবলিশ করবে না। কারণ কি, তাদের দেশের লতেই আছে আপনার প্রাইভেসি জিনিসটা খুব স্পর্শকাতর ভাবে তারা এটা দেখে। ইউরোপের কান্ট্রি
যার কারণে এই প্রোটন মেইল সার্ভিসটা মানে গভর্নমেন্ট থেকেও আসলে কেউ তাদেরকে ফোর্স করতে পারে না যে তোমার এই তথ্য দিতেই হবে। যে এখানে লগ ইন আপনি সাইন আপ করাটাও খুব ইজি। তবে জিমেইল এর মতো এটাতে 15 জিবি স্টোরেজ দিবে না, 500 মেগাবাইট মতো স্টোরেজ দিবে, কিন্তু ফ্রির জন্য এটা এনাফ। ঠিক আছে, আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা প্রাইভেসির দিক দিয়ে খুবই ভালো একটা সার্ভিস, সুবিধাও আছে, এবং এটা ডার্ক ওয়েবেও বেশ আপনি ব্যবহার করতে পারেন। এটা লগইন এবং প্রোটন মেইল কি টেম্পোরারি? না, এটা এটা আপনি সব সময়ের জন্য ইউজ করতে পারেন, টেম্পোরারি হিসেবেও ইউজ করতে পারেন, বা জিমেইলের অল্টারনেট হিসেবেও এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ডার্ক ওয়েবেও বিভিন্ন জায়গায় এটা কাজ করে। তবে টরবক্স বা এলিউড নামে যেগুলো আছে, এগুলো নর্মাল সারফেস ওয়েব দিয়ে টরবক্স যেটা, এটা পাওয়া যায় না, এটা শুধুমাত্র ডার্ক ওয়েবে পাওয়া যায়। এগুলো বিভিন্ন ফোরাম, ডার্ক ওয়েবে ফোরাম বা এই জায়গাতে অ্যাপ্লাই করতে পারেন। এগুলো শুধুই ডার্ক ওয়েব রিলেটেড করে তৈরি করা বা ডিপ ওয়েব রিলেটেড করে তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, তো এটা আমাদের ইমেইল নিয়ে আলোচনা গেল। আমরা মেটাডাটা দেখলাম, এরপর ইমেইলে কিভাবে লুকানো যায় সেটা দেখলাম। এরপরে এই আমার আইপি অ্যাড্রেসটা আমি কিভাবে লুকাতে পারি সেটার একটা আলোচনা বা বিষয়, সেটা হচ্ছে টর ব্রাউজার। এটার নাম আমরা কেউ কেউ হয়তো শুনেছি বা শুনে থেকেছি। এই জিনিসটা কি বা কিভাবে কাজ করে সেটা জানা প্রয়োজন। আমি আগে যদি যাই, আমাদের টর ব্রাউজারটা কোথা থেকে ডাউনলোড করব সে একটা এখানে একটা বিষয় আছে, সেজন্য দেখিয়ে দিচ্ছি যে টর ব্রাউজারের অফিসিয়াল ওয়েব আছে, সেটা হচ্ছে কি torproject.org। এটা হচ্ছে অফিসিয়াল সাইট। তো যেটা হয় আমার এখানে গুগলে আমার এখানে অ্যাড ব্লকার আসলে দেয়া আছে, যার কারণে কি হয় যে শুধু যদি আমি টর প্রজেক্ট লিখে সার্চ দেই গুগলে, আমার টর প্রজেক্টের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা শো করছে। তো গুগলে একটা সিস্টেম আছে বিজ্ঞাপন দেওয়ার সিস্টেম। বিজ্ঞাপন দিলে কি হচ্ছে, এখানে অ্যাড লিখে আপনার কিন্তু আরো কতগুলো ওয়েবসাইট দেখায়। তো হ্যাকাররা বা বিভিন্ন খারাপ মানুষরা একটা ফিশিং মতো এরকম করে তারা, যে torproject.info.com.tech, হ্যাঁ, এরকম নাম দিয়ে আপনার বিভিন্ন সাইট তৈরি করে তারা, এই দেখুন এখানে torproject.info এটা দেখাচ্ছে না, তো এরকম কাছাকাছি সিমিলার নেম দিয়ে তারা এখানে বিজ্ঞাপন আকারে শো করে দেয়। তাতে অসুবিধাটা কি হয়, আপনি প্রথমবার মনে করেন ইউজ করছেন বা হঠাৎ করে না বুঝে ভাবলেন এটাও টরের কোনো ব্রাউজার, ডাউনলোড করে বসলেন, তখন কি হচ্ছে, আপনি আসলে অ্যাকচুয়ালি হ্যাকারের বানানো টুলস ব্যবহার করছেন টর নামাতে গিয়ে। ঠিক আছে, এর জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে অফিসিয়াল সাইট থেকে আমি ডাউনলোড করছি কিনা, torproject.org, এর বাইরে আর কোনো অ্যাড্রেস এর নাই। এটা একটা সিম্পল ব্রাউজার, আমি আপনাদের অপারেটিং সিস্টেমও দেখাবো। তো এইটা কি করে, আপনি যদি এটা উইন্ডোজও ব্যবহার করতে পারেন, আপনি কালি লিনাক্সও ব্যবহার করতে পারেন। তো এটার ব্যবহারটা কি সিম্পল, আপনি ফায়ারফক্স ব্রাউজার যেরকম ব্যবহার করছেন এটাও এরকম ব্রাউজার হিসেবে কাজ করবে। তবে আপনার আইপি অ্যাড্রেসের যেই ট্র্যাক করার যে সিস্টেমটা, সেটা পুরোপুরি সে একটু মুছে দিতে সক্ষম, পুরোপুরি না, কিছু সীমাবদ্ধতা সবকিছুরই থাকে। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এটা আপনি ডাউনলোড দিলেই এনাফ, এটা অটো ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা কাজ করে কিভাবে সেটা একটু জানা প্রয়োজন, যেহেতু আমরা হ্যাকার, আমরা শুধুই ইউজ জানবো না, ইউজের পিছনে কি হচ্ছে সেটাও জানা প্রয়োজন। তো টর ব্রাউজারটা কেন আমাকে এত নিরাপত্তা দিতে পারে, বা হ্যাকাররা বা ডার্ক ওয়েবে যেতে হলে আপনার টর ব্রাউজার ছাড়া কোনো ওয়ে নেই কিন্তু। ঠিক আছে, ডার্ক ওয়েব সার্ভিস যেগুলো আছে সেখানে যেতে হলে অবশ্যই টর ব্রাউজার আপনার ব্যবহার করতে হবে। তো এটা কিভাবে আসলে কাজ করে থাকে দেখুন, মনে করুন এই যে বাম পাশে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন, এটা আমার কম্পিউটার, আমি চাচ্ছি ডার্ক ওয়েবে কোনো একটা টার্গেট বা নর্মাল ওয়েবের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। মনে করুন গভর্নমেন্ট থেকে কোনো ওয়েবসাইট ব্লক করে দিয়েছে, আমি সেটা দেখতে চাচ্ছি, সেটাও কি আমি করতে পারবো টর ব্রাউজার ব্যবহার করে। তো কি হচ্ছে, আমি এই যে টার্গেট সেখানে আমি একটা রিকোয়েস্ট পাঠাবো। তো তার আগে কি হয়, আমার ব্রাউজার থেকে টরের যে ডিরেক্টরি একটা সার্ভার থাকে, সেখানে একটা রিকোয়েস্ট যায় যে আমি একটা কানেকশন শুরু করতে চাচ্ছি। তো কানেকশনের রিকোয়েস্ট যখন পাঠানো হয়, এখান থেকে র্যান্ডমলি মানে পুরো পৃথিবী জুড়ে যারা টর ব্রাউজার ব্যবহার করছে এরা কি এক একটা ভলেন্টিয়ার, একটা স্বেচ্ছাসেবক মতো কাজ করে। আপনি যে এখানে টর ব্রাউজার যখন সেট আপ দিবেন, আপনিও একটা ভলেন্টিয়ারের অংশ হয়ে যাবেন। আপনার কম্পিউটারটা কি এই টরের নেটওয়ার্কের ভিতরে ইনক্লুড হয়ে যাচ্ছে আপনার কম্পিউটারটা। তো কি হচ্ছে, এরকম পৃথিবীতে মনে করেন 1 কোটি মানুষ আছে, 1 কোটি এরকম টর ব্রাউজার রানিং আছে, মানে কি এরকম 1 কোটি কম্পিউটারের একটা নেটওয়ার্ক হয়ে আছে।
তো টর ব্রাউজারের এই ডিরেক্টরি কি করবে, ও র্যান্ডমলি এরকম 1 কোটি কম্পিউটার থেকে মনে করুন র্যান্ডমলি 3টা কম্পিউটার সে বাছাই করে আমাকে সেন্ড করবে যে তুমি এই 3টা কম্পিউটার দিয়ে রিকোয়েস্ট তথ্য আদান প্রদান করতে পারো। তো এই যে সবুজ যে মার্কটা দেখতে পাচ্ছেন এগুলো সবই কি এনক্রিপ্ট করা, যার কারণে মাঝখানে বসে যদি কেউ হ্যাকিং এর চেষ্টা করে বা ডাটা চুরি করে নিয়েও যায় সে আসলে কিছু করতে পারবে না ভিতরে, ঠিক আছে, সে নিয়ে বসে থাকতে হবে তার। তো কি হচ্ছে, আমার 3টা র্যান্ডম কম্পিউটার দিল, এরপর আমি আমার কমিউনিকেশন শুরু করলাম। আমার কাছে 3টার অ্যাড্রেস আছে, আমি আমার ব্রাউজার এটা ব্যাকগ্রাউন্ডে অটোই করে ফেলে। আমার থেকে প্রথম কম্পিউটারে ডাটা যাচ্ছে, প্রথম কম্পিউটার কিন্তু জানে না যে 3 নাম্বার কোন আইপি অ্যাড্রেসে ডাটাটা যাবে, ও শুধু জানে সেকেন্ড কোন কম্পিউটারের কাছে আইপি অ্যাড্রেসটা যাবে, ডাটা প্যাকেট যেটা ও ওর কাছে সেন্ড করে। সেকেন্ড কম্পিউটার জানে শুধু তৃতীয় কম্পিউটারের কাছে সেন্ড করতে হবে, ও জানে না আমার টার্গেট ওয়েবসাইট কোনটা। মানে টর ব্রাউজারটা এমন ভাবেই প্রোগ্রাম করা, ঠিক আছে, কেউ জানবে না যে নেক্সট পজিশন ব্যতীত আর কোনো পজিশন জানবে না। তো এইভাবে 3টা কম্পিউটার ঘুরে আমার টার্গেটে যাচ্ছে। তো আমি একটু এটা কন্ট্রোল করছে কে, যে ওই শুধুমাত্র টর ব্রাউজার যে সার্ভার যারা আছে ওটা থেকে অটোমেটিক কন্ট্রোল করা হয় থাকে, ঠিক আছে। তো টর ব্রাউজারটা মানে কোন জিমেল অথবা এটা কিভাবে খোলা যায়? একটু অপেক্ষা করুন, আমি একটু বুঝিনি তারপরে আলোচনা করি, ঠিক আছে। তো যেটা হচ্ছে আমার লাস্ট যে কম্পিউটার সেখানে আসলে ডাটাটা আনএনক্রিপ্টেড হয়ে যায়, এটা চাইলেও এখানে এনক্রিপ্ট করে মানে লাস্ট কম্পিউটার থেকে টার্গেট সার্ভারের রিকোয়েস্ট যেটা যাচ্ছে ওটা এনক্রিপ্ট করা যায় না, করলে অনেক কমপ্লেক্সিটির একটা বিষয় হয়ে যায়। তো এখানে যদি কেউ কোনো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দিয়ে থাকে, আমি আপনাদের ক্লাসে দেখাবো, তো তখন কিছু ডাটা চুরি হতে পারে বা দেখতে পারে। তো সাধারণত এটা হয় না বা খুবই রেয়ার একটা ইস্যু। তো কি হচ্ছে, 3টা কম্পিউটার ঘুরে আমার ডাটাটা যাচ্ছে এবং এই টার্গেট থেকে মনে করুন আমি একটা বই ডাউনলোডের জন্য দিয়েছি, বইটা যখন আসবে ওটা কিন্তু আবার এই 3টা কম্পিউটার ধরে আসবে না, আবার এই সার্ভার থেকে র্যান্ডমলি 3টা কম্পিউটার চয়েস করে দিবে, এরকম 1 কোটি কম্পিউটার থেকে এরকম র্যান্ডম আরো 3টা কম্পিউটার ঘুরে ডাটাটা সেল হবে। যার কারণে এই টার্গেট যদি চায়ও বা মনে করুন এটা এফবিআই এর ওয়েব সার্ভার, তারা যদি চায়ও তারা আমাকে অ্যাকচুয়ালি ট্রেস করে খুঁজে বের করতে পারবে না। যার কারণে এই ডার্ক ওয়েবে বা এই টর ব্রাউজারটা এখন পর্যন্ত খুব ভালো রানিং আছে, খুব ভালো একটা সার্ভিস দিতে পারে, ঠিক আছে। এটা কিভাবে ইউজ করতে হয় টর ব্রাউজার আমি আপনাদের দেখাবো একটু পরেই, কনসেপ্টটা জানা জরুরি, কারণ এটা আবার টর যেটা আমরা ব্যবহার করি এটা আমি একটু বোঝাই, আমরা এখন কোশ্চেন নেব না, কেমন? ক্লাসে মাঝখানে কোশ্চেন করলে ফ্লোটা হারিয়ে যায় বোঝানো, ঠিক আছে। তো যেটা বোঝাচ্ছিলাম যে র্যান্ডমলি এরকম কম্পিউটার ব্রাউজ করে আমাদের ডাটাটা সেন্ড হচ্ছে, আর এনএসএ যেটা আছে এটা মূলত তৈরি করেই ছিল ইউএস এর এনএসএ আর এই আরেকটা প্রতিষ্ঠান নামটা ভুলে গেলাম, তো তাদেরই তৈরি এই টেকনোলজিটা, কিন্তু পরবর্তীতে এটা ওপেন সোর্স করে দেওয়ার পর থেকে এটা হ্যাকাররা বা বিভিন্ন ক্রিমিনালরা এটা ব্যবহার করে থাকে, যার কারণে এটা বিভিন্ন গভর্নমেন্ট সংস্থা খুবই একটা শত্রু, এনএসএ এর 2 চোখের বিষ বলা যেতে পারে, এরকম একটা বিষয়। তো এটা ইউজ করার আগে অবশ্যই আপনি এনশিওর করবেন আপনি যে কান্ট্রিতে আছেন সেখানে টর ব্রাউজারটা ভ্যালিড কিনা, ইউজ করার অনুমতি আছে কিনা, ঠিক আছে। কারণ আপনি এটা সিম্পলি ওই যেমন চীনে এটা টোটালি এটা ব্যান করা, টর ব্রাউজার যাতে কেউ ব্যবহার করতে না পারে, এবং ডাউনলোড করাটাও টাফ চীনের ওখান থেকে, বা কানেকশন দেওয়াটা টাফ। এর জন্য অবশ্যই কান্ট্রি ল জেনে তারপর আপনাকে ট্রাই করতে হবে। বাংলাদেশে অসুবিধা নেই, এটা ইউজ করা এখন পর্যন্ত ভ্যালিড। আর এটার একটা মোবাইল ভার্সন আছে। আমি আপনাদের একটা ওএস দিয়েই দেখাবো সরাসরি, একটা অপারেটিং সিস্টেম আছে সেটা পুরো অ্যানোনিমাইজ করে আপনার ডাটাটা সেন্ড করবে, ঠিক আছে। তো তার আগে আমি টরের কনসেপ্টটা বুঝলাম, ওর ভিতরে আমার টর দেয়া আছে, ঠিক আছে। আমি তখন আপনার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা করে দেখাচ্ছি। তার আগে আরেকটা কনসেপ্ট বুঝে নিই, সেটা হচ্ছে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আমরা তো কয়েকটা টেকনিক দেখলাম, ঠিক আছে। প্রথম টেকনিকটা কি, আমাদের তথ্য হাইড করার ইমেইলের একটা টেকনিক আছে, সেটাতে যেমন হাইড করতে পারি, তো তথ্য লুকাতে পারি। একটা হচ্ছে এবার নেটওয়ার্ক লেভেলেরটা একটা টেকনিক দেখলাম যে টর ব্যবহার। আরেকটা টেকনিক আছে সেটা হচ্ছে ভিপিএন ব্যবহার করা হয়ে থাকে। তো এটা দিয়ে আমি ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারি না। ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে গেলে শুধুই টর লাগবে, তবে টর জিনিসটা একটু স্লো, মাঝে মধ্যে একটু প্রবলেম করে, ডিসকানেক্ট হয়ে যায়। তো নর্মাল আপনি সারফেস ওয়েব যেটা আছে সেটা যদি আপনি ব্যবহার করতে চান সেখানে ভিপিএন জিনিসটা আপনি ব্যবহার করতে পারেন।
ভিপিএনটা কিভাবে কাজ করে বুঝিয়ে দিই। আপনার কম্পিউটার থেকে ভিপিএন যে সার্ভার, সেখানে একটা টানেল মতো তৈরি হয়ে যায়। টানেল জিনিসটা কেমন, আপনি সিম্পলি চিন্তা করুন, আমরা পানির পাইপ ব্যবহার করি না, কলের মাথা থেকে একটা প্লাস্টিকের পাইপ সংযুক্ত করি এবং বাগানে বা যেখানে পানি দিতে চাচ্ছি পুরো একটা লাইন তৈরি হয়ে যায়, মাঝখানে পানিটা কোথাও বাইরে বের হয়ে পড়ে না, সরাসরি কল থেকে বাগান পর্যন্ত পানিটা চলে যাচ্ছে। টানেল জিনিসটা এরকম, ভিপিএন যে সার্ভার যাদের আমি নিচ্ছি তাদের ওই সার্ভার পর্যন্ত এরকম একটা টানেল তৈরি হয়ে যাচ্ছে এবং আমি সরাসরি ওই সার্ভার ইউজ করে আমি ডাটা রিকোয়েস্টটা পাঠাতে পারছি। দেখতে পাচ্ছেন যে আমার রিকোয়েস্ট যেটা পাঠাবো, মনে করুন আমি facebook.com যেতে চাচ্ছি, facebook.com এর রিকোয়েস্ট যাবে আমার ভিপিএন সার্ভার থেকে। ফেসবুক যদি ট্রেস ব্যাক করতে চায় দেখে যে ভিপিএন সার্ভারের আইপি অ্যাড্রেস, আমার অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেসটা এখানে পাবে না। ভিপিএন জিনিসটা এর জন্য একটু সেফ, তবে ফ্রি ভিপিএন কখনোই ভালো হয় না। ফ্রি ভিপিএন গুলো অধিকাংশ ক্ষেত্রেই আমার হচ্ছে গিয়ে আমার ডাটাটা তারাও এরকম লগ বা মনিটর করা শুরু করে। ঠিক আছে, তো ফ্রিতে আমি বিভিন্ন ভিপিএন ট্রাই করেছি, আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রোটন ভিপিএন। আমরা এটার আগে একটু ইমেল সার্ভিসটা দেখে এসেছি, এটারই আমাদের ভিপিএন সার্ভিস আছে। এটা তাদের যেহেতু কান্ট্রি ল দিয়ে সিস্টেম করা এবং ফ্রিতে আপনাকে এটাতে খুব বেশি অ্যাক্সেস দিবে না, মাত্র জাপান, নেদারল্যান্ড আর ইউএসএ এই 3টা কান্ট্রি লোকেশন আপনি ব্যবহার করতে পারবেন ফ্রিতে। এটা প্রাইজিংও খুব বেশি না। আপনি যদি ভিপিএন ব্যবহার করতে চান, ভিপিএন ডার্ক ওয়েবে অ্যাক্সেসের জন্য না, কিন্তু নর্মাল রেগুলার ইউসেজের জন্য যদি আপনি ব্যবহার করতে চান তখন আপনি এই ভিপিএনটা ব্যবহার করতে পারেন। এটা খুবই ফাস্ট এবং খুবই ভালো, এবং বিজ্ঞাপন দেখানোর যে একটা ঝামেলা করে বিভিন্ন প্লে স্টোরে আপনার অ্যাপস দেখেছেন ভিপিএন এর, এটাতে সেই জিনিসটা নাই প্রোটন ভিপিএন এর। ঠিক আছে, এটা খুবই ইজি। এটা জাস্ট আপনি এখানে ডাউনলোড গেট ফ্রি দিলে আপনার প্রোটন ইমেল যেটা আছে সেটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে বলবে। ডাউনলোড করে আপনি এখানে কানেক্ট বাটন আছে, ওটাতে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। এখানে আপনার সেটিংস এর আর কোনো কিছুর প্রয়োজন নেই। ঠিক আছে, তো আমরা যেটা বলেছিলাম 2টা টেকনিক দেখলাম, তো এই টেকনিকেরও একটা ল্যাকিংস থাকে। যেমন টরের যে একটা কথা বললাম, যে টরে কি হচ্ছে, আমার শুধু ব্রাউজার যেটা আছে আমার ওয়েব ব্রাউজার সেটার একটা অ্যানোনিমাইজ করে দিচ্ছে, আমার ওয়েব ডার্ক ওয়েবে অ্যাক্সেস করতে পারছি, তবে টোটাল আমাকে একটা অ্যানোনিমিটি দিচ্ছে না। এখন আমি চাচ্ছি, মনে করুন এই যে আমি যে ডস অ্যাটাক দিলাম, এইটাই আমি দিতে চাচ্ছি আমার কম্পিউটার হাইড করে বা তথ্য হাইড করে। সেটা আমি কিভাবে দেবো? আমি ওয়েবসাইট ব্রাউজ করতে চাচ্ছি না, কিন্তু কোনো অ্যাটাক দিতে চাচ্ছি বা টুলস ব্যবহার করে একটা কাজ করতে চাচ্ছি টর ব্রাউজার ব্যবহার না করে, তখন কি করতে পারি? সেটার জন্য একটা ভালো টুলস মতো তৈরি করেছি। টর ব্রাউজার যেটা বললাম সেটা ইউজ করেই একটা তৈরি করা, সেটার নাম হচ্ছে আমাদের অ্যানোনসার। ঠিক আছে, এটা প্যারোট অপারেটিং সিস্টেম যদি আপনারা কেউ ব্যবহার করে থাকেন হ্যাকিং পারপাসে, ওটাতে বাই ডিফল্ট দেয়া আছে। এটা তাদেরই তৈরি, প্যারোট অপারেটিং সিস্টেমের যারা প্রতিষ্ঠাতা তাদেরই তৈরি অ্যানোনসার। এটা কালি লিনাক্সে সেটআপ দেয়া নেই, আপনি চাইলে এটা সেটআপ দিয়ে নিতে পারেন। পিটি সার্চ আমি দেখি যে এখানে রিপোজিটরিতে অ্যাভেলেবল আছে কিনা। না নেই, এটা আমাকে গিটহাব থেকে দেখুন এখানে ম্যানুয়ালি আমার এটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ছিলাম। হ্যাঁ, আমরা অ্যানোন্স অ্যাপটা একটা ডাউনলোড করব, করে আমি এটা খুব সহজেই আমার নেটটা একটু স্লো করছে আসলে। হ্যাঁ, এটা জাস্ট ডাউনলোড করেই আমি এখানে আমার বিভিন্ন কমান্ড দেওয়া আছে, আমি এটা দিয়ে রান করতে পারবো। আমি এটা ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করার প্রসেসটা সিম্পল, আমি জাস্ট টার্মিনালে গিয়ে গিট ক্লোন দিব, আমার এটা ডাউনলোড হয়ে যাবে। স্যার লিংকটা দিলে ভালো হতো। দিচ্ছি, চ্যাটে দিলাম। এটা এই লিংকটা নিয়ে গিট ক্লোন দিতে হবে। ঠিক আছে, আমি ডাইরেক্ট ক্লোন করার কমান্ডটাই দিয়ে দিয়েছি। ওই লিংকটা নিয়ে এখানে গিট ক্লোন দিলাম, এটা ক্লোন হয়ে যাবে এখানে দিলাম। দেওয়ার পরে এখন আমি দেখি এটা হয়েছে। হ্যাঁ, এই যে অ্যানোন্স হাব এই ডিরেক্টরিতে আমার এটা ডাউনলোড হয়েছে। আমি এটা সেটআপ করে একদমই সহজ। এই যে installer.sh যেটা আছে
এটা দিলেই আমার এটা সেট আপ হয়ে যাবে। এটা মেবি সুডো অ্যাক্সেস যেতে পারে, হ্যাঁ, মান রান অ্যাজ রুট। তো এটাতে আপনি সুডো দিয়ে রান দিবেন, ঠিক আছে, সুডো ইনস্টলার ডট এসএইচ, আমার এটা সেট আপ হয়ে যাচ্ছে। এটা সুবিধাটা কি আবার বলি, যে টর কি করছে, শুধু ব্রাউজার, একটা ওয়েব ব্রাউজার হিসেবে কাজ করছে। কোনো ওয়েবসাইট আমি যদি ভিজিট করতে চাই বা ডার্ক ওয়েবে, সেই ক্ষেত্রে আমাকে একটা অ্যানোনিমিটি বা একটা গোপনীয়তা দিচ্ছে। কিন্তু আমি যদি চাই যে না, শুধু আমি ওয়েব সাইটেই না, পাশাপাশি আমার পুরো কম্পিউটার ধরে অ্যানোনিমাইজ করে দিবে, এরকম একটা প্রসেস যদি চাই, তখন আমি এই অ্যানোনসার্ভ জিনিসটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, অ্যানোনসার্ভ আমার এটা সেট আপ নিচ্ছে, সেট আপ হয়ে যাক। খুবই স্লো করছে ইন্টারনেট আজকে, 300 কিলোবাইট ডাউনলোড স্পিড। এটা রান করাও সহজ, আপনি এখানে কমান্ড দেখতে পাচ্ছেন, এটা অ্যানোনসার স্টার্ট লিখলেই আপনার এটা কি স্টার্ট হয়ে যাবে বা কাজ করা শুরু করবে। আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দিবে, আপনার লোকেশন ট্রেস করার যত যত টেকনিক করতে পারে হ্যাকাররা, অধিকাংশই কি এই অ্যানোনসার নিজে থেকে আপনার ক্লোজ করে দিবে। ঠিক আছে, তো এটা সেট আপ হোক, আমি সেট আপ হলে দেন আমি আপনাদেরকে আবার স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। ততক্ষণে আমি আরো একটা কনসেপ্টে যাই বা একটা টেকনিক আমাদের দেখা প্রয়োজন, সেটা হচ্ছে টেইলস ওএস। এই যে একটা কি করছে, শুধুই টর ব্রাউজার শুধু ব্রাউজারে আমার অ্যানোনিমিটি দিচ্ছে। এখন আমি যদি চাই এটা কালিতে সেট আপ দিতে পারি, উইন্ডোজে সেট আপ দিতে পারি শুধু ডার্ক ওয়েব ভিজিট করার জন্য। আর ওই অ্যানোনসার কি দিচ্ছে, পুরো সিস্টেম ধরে একটা অ্যানোনিমাইজ একটা ব্যবস্থা করে দিচ্ছে। তবে এখানেও অসঙ্গতি থাকে, যে আমি যে ডাটাগুলো সেন্ড করছি বা সেগুলো কিন্তু আমার কালি লিনাক্সে সেভ থাকছে। হ্যাঁ, এখন কোনো যদি কেউ যদি ফরেনসিক অ্যানালাইসিস করে, আপনি ইউএসএ তে প্রবেশ করতে গেলে এরকম একটা রুলস আমি দেখেছিলাম, আমি অ্যাকচুয়ালি জানি না এটা এখনো অ্যাভেলেবল আছে কিনা, যে আপনার ল্যাপটপ ডিভাইস এগুলো কিন্তু তারা একটা অ্যানালাইসিস করে দেন প্রবেশ করতে দিবে। আমি এরকম একটা রুলস দেখেছিলাম, এখন হয়তো এটা অ্যাক্টিভেটেড নাই বা এটা হয়তো পরবর্তীতে ক্যান্সেল করে দিয়েছে। তো যেটা হয়, যদি এরকম করতে চায়, আপনার কি হ্যাকিং রিলেটেড অনেক ইনফরমেশন পেয়ে যাবে। বা আপনি এই যে আমাদের বিটকয়েনের শব্দটা অনেকেই শুনেছেন, এই বিটকয়েনের আদান প্রদান করছেন, এটা কোনো কোনো দেশে অবৈধ বা হ্যাকারদের থেকেও আপনার জিনিসটা লুকানো প্রয়োজন। সেক্ষেত্রে আপনি এই টেইলস ওএসটা ব্যবহার করতে পারেন। এটা পুরো একটা অপারেটিং সিস্টেম, এটা শুধুই আপনার এই অ্যানোনিমিটি বা আপনার গোপনীয়তা দেওয়ার জন্য তৈরি করা। আপনারা স্নোডেন মুভিটা হয়তো কেউ কেউ দেখেছেন, সেখানে সেই জিনিসটা উল্লেখ করেছিল যে টেইলস, সে নিজেও টেইলস ওএসটা ব্যবহার করে। কেন? কারণ আমরা এই ক্লাসের শুরুতেই বলেছি যে আমাদের ডিজিটাল এই যুগে প্রতিটা মাধ্যমেই আপনার আপনার কম্পিউটার বলেন, উইন্ডোজ বলেন, আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস বলেন, আপনার ম্যাক ওএস, আইওএস যেটা আছে, আইফোন, এগুলো সবকিছু আপনাকে ট্রেস করার চেষ্টা করছে, আপনার তথ্য নেয়ার চেষ্টা করছে। তো টেইলস ওএস এখানে একটা সুবিধা দেয় যে আপনার কম্পিউটারের র্যাম যেটা আছে শুধু সেইটা ব্যবহার করে কাজ করে, আপনার কম্পিউটারে কোনো কিছু সেভ রাখে না, কোনো তথ্য রাখে না, যার কারণে এটা আপনাকে যদি আপনার কম্পিউটারটা কেউ যদি সে অ্যানালাইসিসও করে, এফবিআই এসে অ্যানালাইসিসও করে, তারা কি সহজে আপনার রিলেটেড কোনো ইনফরমেশন পাবে না। বা আপনি যে ক্রিপ্টোকারেন্সির কোনো তথ্য যদি এখানে রাখেন, হ্যাকার যদি চেষ্টাও করে আপনার কম্পিউটার হ্যাক করে কোনো তথ্য নেয়ার, সে এটা কি করতে পারবে না। আপনার সব, আবার এখানে আরেকটা সুবিধা আছে, আপনি লকার সিস্টেম মতো করা যায়, আপনার তথ্যগুলো একটা ফাইলে সেভ রেখে পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে লক করে রাখতে পারেন। সবই একটা অপারেটিং সিস্টেম, আর এখানে আলাদা কোনো কিছু সেটআপ দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট এটা ডাউনলোড করব, গেট টেইলসে গিয়ে আপনি ডাউনলোড দিবেন, দিলে আপনার আইএসও ফাইলটা চলে আসবে। ঠিক আছে, যে ফর ভার্চুয়াল মেশিন এটা দিতে পারেন, বা আপনি যদি চান যে আপনি ইউএসবি আপনার পেন ড্রাইভে করে এটা রাখবেন, যে হলো আপনি অফিসে গিয়েছেন, হঠাৎ আপনার একটু একটা জিনিস দেখার দরকার, আরেকজনের কম্পিউটারতে সার্চ করতে চাচ্ছেন না, বা পাবলিক কোনো কম্পিউটার বা ব্যবহার করতে চাচ্ছেন, আপনি আপনার পেন ড্রাইভে যদি সেটআপ দিয়ে রাখেন, জাস্ট পেন ড্রাইভটা ইনপুট দিবেন, দিয়ে কম্পিউটার সরাসরি টেইলস অপারেটিং সিস্টেমটা রান করতে পারবে। তো আমি ক্লাসে দেখানোর জন্য আপনাদের ভার্চুয়াল মেশিন যেটা আছে এটা ডাউনলোড দিয়েছি, আমি এটা ইউজ করে কাজ করব। ঠিক আছে, হ্যাঁ, আমার এটা ডাউনলোড করা আছে। আইএসও ইমেজ লাগলো কেন ভাইয়া? ডিভিডিএস আইএসও ইমেজ ভার্চুয়াল মেশিন সিডি তে করতে চান, সিডি তে বুঝলাম না ভাইয়া। আপনি লাস্ট এটা ডাউনলোড দিবেন আপনি। ঠিক আছে, আমরা ভার্চুয়াল মেশিনে ইউজ করব। আইএসও ইমেজ
আইওএস ইমেজ, হ্যাঁ আমরা লাস্টের আইওএস ইমেজটা ডাউনলোড দিব। আমি তো ওটাই বলতেছি ভাই, iOS ইমেজ। এটা একটা টার্মিনাল ভাই, এই জন্য এটা আইএসও, আপনি বুঝে নেই ব্যাপারটা। তো যেহেতু অলরেডি আমাদের ক্লাস টাইমটা ওভার, আমি আপনাদের টেইলস ওএসটা সেটআপ দিয়ে দেখাচ্ছি এবং ডার্ক ওয়েবের লিংক আপনাদের কিছু দিয়ে দিচ্ছি। আপনারা যেহেতু আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিলাম যে কিভাবে ডার্ক ওয়েবে প্রবেশ করতে হয়, আপনি বিভিন্ন সার্চ ইঞ্জিন বা এগুলো দিয়ে এবার নিজে এক্সপ্লোর করে দেখবেন। ঠিক আছে, আমি আপনাদের ইন্টারেস্টিং কিছু লিংক দিয়ে দিব। যদি সম্ভব হয়, যদি সেটআপটা দ্রুত হয়, আমি আরো একটু ডার্ক ওয়েবে যদি সম্ভব হয় ব্রাউজ করে দেখাবো। দেখতেই পাচ্ছেন যে আমার আজকে ইন্টারনেটটা স্লো হওয়ার কারণে বেশ সময় নিচ্ছে, এই সিম্পল টুলসটাই রান হতে বেশ সময় নিচ্ছে আর কি। ভাইয়া আমার ইন্টারনেট ওকে, বাট মনে হয় টুলসেই সামথিং রং, বিকজ এখানে আমারও কম স্পিডই পাচ্ছে। কালি লিনাক্সের তাইওয়ান যেই সার্ভার যেটা আছে ওখান থেকে আপডেট নিচ্ছে আর কি। ওখান থেকে ডাটা আসার সময় হয়তো কিছু একটা কাহিনী হয়ে যাচ্ছে, যার কারণে নিচ্ছে না। যদি আমি অফ করে দিই তাহলে কি আবার প্রথম থেকে ডাউনলোড শুরু হবে? না, এইখানে যে পর্যন্ত পড়েছে এই 19 পর্যন্ত, এই পর্যন্ত থাকবে। এটা একটা সুবিধা লিনাক্সের। প্রায় 10 মিনিট সময় যাচ্ছে আমার কাছে, এটা অসুবিধা। মাত্র 6 আছে, 12 মিনিট শো করতেছে। হ্যাঁ, এটা অনেক সময় নেবে। আমি আমাদের টেইলস ওএস এর সেটআপ ডাটা দেখিয়ে দিই, যেটা কিভাবে সেটআপ দিবেন। কালি লিনাক্স থাকুক, এই যে আপনি ভার্চুয়াল বক্সের সেটিংসটা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে নিউতে ক্লিক করবেন। এটা ম্যানুয়ালি, আপনি আইএসও ফাইল তো, এটা ম্যানুয়ালি আপনাকে সেটআপ দিতে হবে। ঠিক আছে, টেইলস ওএস, এটার টাইপ হচ্ছে লিনাক্স, আমি এটা ডেবিয়ান 64 বিট দিতে পারি। এটা র্যাম 1 জিবি এনাফ, আপনি চাইলে 2 জিবিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও, হ্যাঁ আমি একটা দিতে চাই, যদিও ভার্চুয়াল হার্ড ডিস্কে কোনো ডাটা বা এগুলো সেভ থাকবে না, এটা সরাসরি রান করবে। ডাইনামিক্যালি অ্যালোকেটেড 8 জিবি আছে, 8 জিবি এনাফ দেই। টেইলস ওএস, এবার এটার সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে সিস্টেমে এটা দিতেও পারি, নাও দিতে পারি। প্রসেসর 1 প্রসেসর থাকুক, স্টোরেজ যেটা আছে এখানে গিয়ে আমার আইএসও ফাইলটা সিলেক্ট করে দিতে হবে। এই যে সিডিতে ক্লিক করলাম, করে এই যে পাশে যে সিডিটা ওখানে ক্লিক করব, চুজ এ ডিস্ক ফাইল, এখানে যাব। আইএসও ফাইলটা যেখানে আছে, এই যে আমার টেইলস AMD 64 যে দেখাচ্ছে, এটা আমি ওপেন দেই। আমার এটা এখানে চলে এসেছে। নেটওয়ার্কটা নেট যেটা আছে নেটই থাকুক, নেটওয়ার্ক দেওয়ার দরকার নেই, তাহলে নেট কানেকশনটা পাবে, কিন্তু অন্যান্য কম্পিউটার এটা অ্যাক্সেস করতে পারবে না। আমার এখানে আর কিছু করার প্রয়োজন নেই, আমি এটা রান দিই। হ্যাঁ, ব্রিজ দিলে কি প্রবলেম হবে? কি স্টোরেজ? নেটটা ব্রিজ না, ব্রিজ দিলে অসুবিধা নেই, তবে না দেওয়াই ভালো। দেখুন এখানে প্রথমে এসেছিল, আমাদের তো আগে iOS সেটআপ দেওয়া নাই, তাহলে তো কোনো সমস্যা নেই। iOS মানে এখন এই যে টেইলস দেওয়ার জন্য আইএসও সেটআপ দিচ্ছেন, বাট হ্যাঁ, আমরা হ্যাঁ। নরমালি কালি লিনাক্স ওটা তো দিই নাই, সমস্যা হবে না? না না, কালিনিক্স তো আপনাদের ইজি ওয়েটা দেখিয়েছি, এক ক্লিকে সেটআপ হয়ে যায়, আমার টেইলসটা রান হচ্ছে। এটা শুধুই আপনার র্যাম ব্যবহার করে কাজ করে, তো যার কারণে আপনার যদি এখানে ফরেনসিক অ্যানালাইসিস করাও হয়, আপনাকে আপনি কি কি ডাটা এখানে ব্যবহার করেছিলেন, তথ্য আদান প্রদান করেছিলেন, সেটা পাওয়া খুবই টাফ। আর এটা শুধুই টর যে নেটওয়ার্ক আছে ওটা ব্যবহার করে কাজ করে, এই টেইলস ওএসটা। তাতে সুবিধা হয় কি, আপনি ডাটা যেটা সেন্ড করছেন ওটা অ্যানোনিমাইজ থাকছে, আবার এর ভিতরই আপনার, আমি দেখাচ্ছি এটা রান হলে একটু সময় নিচ্ছে, যেহেতু দুইটা একসাথে রান দিয়েছে আমি, কালি লিনাক্স আর টেইলস, যার কারণে এটা আসতে একটু সময় নিচ্ছে। স্টার্ট টেইলস, এটা ল্যাঙ্গুয়েজ, এখানে যেটা আছে বাই ডিফল্ট এটাই রেখে দিবেন। ঠিক আছে, আপনার এগুলো দিয়েও কিন্তু আপনাকে ট্রেস করা সম্ভব, আপনি কি আপনার কিবোর্ডের প্যাটার্ন কি। হ্যাঁ, এখন আপনি ইউএস না ইন্ডিয়ার কোনো প্যাটার্নের কিবোর্ড আপনি ইউজ করছেন হয়তো, এখন ডার্ক ওয়েবে গেলেন কোথাও, যদি আপনার এটাও দেখতে পারে যে আপনার কোনো তথ্য পাচ্ছে না, কিন্তু আপনি কিবোর্ড কি আছে ইন্ডিয়ার প্যাটার্ন আছে, আপনাকে কিন্তু ডিটেক্ট করতে পারবে বা আইডিয়া করতে পারবে যে হ্যাঁ এই লোক ইন্ডিয়ার আছে, তার কারণেই তার কিবোর্ডের লেআউটটাও ইন্ডিয়ান।
একটু ওয়েট করতে হবে আসলেই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে শো করছে, ঠিক আছে। এখানে আমার টর কানেকশনটা চাচ্ছে। তো আপনার কানেক্ট টু টর অটোমেটিক্যালি এইটা আপনি দিবেন যদি আপনার কান্ট্রিতে কোনো রেস্ট্রিকশন না থাকে। বাংলাদেশে যেহেতু রেস্ট্রিকশন নাই, আপনি এটা দিলেই সিম্পলি এটা চলে আসবে। তবে যদি আপনার কখনো কখনো এমন হয় যে যেমন বললাম চীনের কথা, এরকম আপনার কান্ট্রি থেকে নিষিদ্ধ করা, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এই পরের যে প্রসেস আছে এখান দিয়ে আপনার ট্রাইটা করতে হবে। তো আপনি এটা দিয়ে সহজেই পাবেন, এখানে দিয়ে কানেক্ট টু টর দিলে আপনার টর নেটওয়ার্কের সাথে কানেকশন হয়ে যাবে। পরের প্রসেসটা আমি দেখাই, এটা বেশি বেটার, ওটা ইজি। তো এখানে কি বলছে, আপনাকে একটা ব্রিজ, টর ব্রিজ আপনার নিতে। এখানে দুইটা ওয়ে আছে। আপনি এই যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে একটা ইমটি ইমেল পাঠাবেন জিমেইল দিয়ে, ঠিক আছে। জিমেইল অথবা রাইজ আপ ইমেল অ্যাড্রেস দিয়ে যদি সেন্ড করেন, আপনাকে 3টা লিংক তারা শো করবে, ঠিক আছে। সেই 3টা লিংক আপনি এখানে এনে পেস্ট করে দিলেই কাজ হবে। আর আরেকটা ওয়ে কি, সরাসরি নিজে এই যে ব্রাউজার যেটা আছে এখানে গিয়ে এটা নেয়া, ঠিক আছে। আমি ব্রাউজারে এসে এটা করতে পারি, তবে তাতে অসুবিধা কি, মনে করুন আপনি এই যে আমি টর ব্রিজ সার্চ দিচ্ছি এখানে, হ্যাঁ, এটা কিন্তু যদি চায় গুগল এটা কিন্তু ট্রেস করতে পারবে যে তার ওয়েবসাইট ব্যবহার করে কেউ টর রিলেটেড সার্চ দিচ্ছে, ঠিক আছে। ও মাই মিস্টেক, এটা টরের সাইট না, এই যে bridges.torproject.org, এখানে আপনি যাবেন, এই যে গেট ব্রিজেস, এখানে যদি দেন জাস্ট গিভ মি ব্রিজেস, এটাতে ক্লিক করলে আপনার এখানে একটা ক্যাপচা সলভ করতে বলবে। এটা কাদের জন্য বলছি, যাদের কান্ট্রিতে রেস্ট্রিকশন দেয়া, ঠিক আছে। তবে ওই ইমেল পাঠিয়ে এই ইমেল পাঠালেও আপনার এই লিংকটা দিবে। আমি এটা সলভ করে দিলাম। এই যে এই 3টা লিংক আপনি জাস্ট কপি করে টেইলসের ওই বক্স যেটা আছে ওখানে পেস্ট করে দিবেন। তাতে সুবিধা কি, আপনার ম্যানুয়ালি যে 3টা কম্পিউটারের কথা বললাম না, যেটা নেটওয়ার্কে কি করে, র্যান্ডমলি 3টা কম্পিউটার সিলেক্ট করে সেখান থেকে যে পাঠাচ্ছে ওই ব্রিজটা, টর ব্রিজও কি সেই কাজটাই করে দিচ্ছে। এটা আমরা ম্যানুয়ালি করছি, ঠিক আছে। আমার এখানে এটা পেস্ট করছে না, পেস্ট আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। আমি কানেক্ট টু টর দিই, ইউজ এ ডিফল্ট ব্রিজ, আমার একটা কানেকশন নিচ্ছে এটা, তবে টর একটু স্লো করে। ততক্ষণে আমরা অ্যাপ্লিকেশন সেকশনটাতে যাই। এটা আপনার রেগুলার ইউজের জন্য এটাতে যথেষ্ট পরিমাণ জিনিস এখানে আছে, যেমন থান্ডারবার্ড, এটা খুব ভালো একটা মেইল সার্ভিস মতো। আপনি অ্যানোনিমাইজ করে যদি কোনো ইমেল মানে মেসেঞ্জার মতো কাজ করতে পারবেন। কানেক্ট টু টর সাকসেসফুলি, ঠিক আছে। আমি স্টার্ট টর ব্রাউজার দিয়ে আমার টর ব্রাউজারটা এখানে রান করবে। আপনি যদি এটা আপনার উইন্ডোজে টর ব্রাউজার সেটআপ দেন বা কালি লিনাক্সে সেটআপ দেন, সেখানেও প্রসেস একই, ঠিক আছে। যার কারণে বারবার না দেখিয়ে একবার দেখাচ্ছে আপনাকে। বেশ স্লো করছে আমার কম্পিউটারটা একসাথে অনেক কিছু রান করাতে। ওখানে টর আসতে আসতে আমি আপনাদের কালি লিনাক্সের অ্যানন সার্ভটা একটু দেখিয়ে আনি। ওটা বলেছিলাম যে অ্যানন সার্ভ কি করছে, অ্যানন সার্ভ স্টার্ট, এটা দিলেই এটা রুট হিসেবে রান করতে হবে সুডো দিয়ে। দেখুন এই যে ও নিজে থেকেই টর ব্রাউজার রান করবে, আইপি টেবিল আছে সেগুলো চেঞ্জ করবে, করে আমার অ্যানন সার্ভ টানেল দেখাচ্ছে। এখন যদি আমি একটা সাইটে যাই, একটা সাইট আছে যেখানে গেলে আপনার আইপি অ্যাড্রেস দেখাবে, সেটার নাম হচ্ছে dnsleaktest.com, ঠিক আছে। আমি এটাতে যদি যাই, আরো একটা সুবিধা কি, টর ব্রাউজার ব্যবহার করলে আপনার কান্ট্রি বা দেশের একটা লোকেশন একটা শো করে, কিন্তু অ্যানন সার্ভ যেটা করে ওই জিনিসটা পর্যন্ত হাইড করে ফেলে। দেখুন এখানে শুধুমাত্র একটা নিউ আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, কিন্তু আমার কোন দেশ থেকে ব্রাউজ করছি এটা পর্যন্ত হাইড করে দিয়েছে অ্যানন সার্ভ। এটা কালি লিনাক্সের জন্য, ঠিক আছে। অ্যানন সার্ভটা যদি আমি এখন এটা আরেকটা আছে অ্যানোসার রিস্টার্ট, ওটা দিলে আপনার নতুন একটা আইপি অ্যাড্রেস দিবে। আমার ইউজ করা শেষ, এখন আমি এটা স্টপ দিলেই কি এটা অফ হয়ে যাবে। আমার অ্যানোসারে কাজ শেষ বা এইটুকু পর্যন্ত। আমি এখন টেইলসে যাই, আমি এটা অফ করে দিই, না হলে আমার টেইলস ওয়েস বেশ স্লো করছে। আমি টেইলস ওয়েসে এসেছি, হ্যাঁ আমাকে টেইলস আপডেট দিতে বলছে, আপনি চাইলে আপডেট দিতে পারেন। আমার একসাথে অনেক টেলস তো কোনোভাবেই ডাউনলোড শুরু হয় না।
দেখেন কোনো অ্যাকাউন্ট বা কিছু করতে বলে কিনা। অ্যাকাউন্ট তো কিছু চায় না, আপনি সিম্পলি ডাউনলোড দেন, ডাউনলোড নিবে। একবার ক্লিক করলাম বা কোনো মানে লোডও নেয় না, ডাউনলোডও চালু হয় না। ডাউনলোড হবে, একটু ওয়েট করে দেখেন না হলে, বা অল্টারনেট কোনো লিংক দেয় কিনা সেটাতে দেখেন। আমি এখন টর ব্রাউজার ব্যবহার করছি। যদি আমি কোনো ডার্ক ওয়েবে যেতে চাই, একটু ডার্ক ওয়েবের জিনিসটা কেমন আপনাদের বলি যে ডার্ক ওয়েবের লিংক আমি আপনাদের চ্যাটে দিয়ে দেবো। তো ওখানে যেটা হয়, আমি আপনাদের কতগুলো লিংক যে সেভ রেখেছি, ডার্ক ওয়েবের লিংক গুলো ডট অনিয়ন নাম দিয়ে সেভ করা হয়ে থাকে। হ্যাঁ, আর এই লিংক গুলো অনেক র্যান্ডম লিংক আকারে থাকে। ঠিক আছে, এটা নর্মালি facebook.com এর মতো সুন্দর নাম আকারে থাকে না, বা এরকম নাম থাকে না। তবে এই ডার্ক ওয়েব জিনিসটা অনেক হিউজ বা বিশাল একটা জিনিস। কেমন বিশাল সেটা বোঝানোর জন্য একটা ডায়াগ্রাম মতো ব্যবহার করা হয়ে থাকে, অনেকেই ব্যবহার করে। সেটা কি, একটা বরফ খণ্ড দিয়ে জিনিসটা তুলনা করা হয় যে আমাদের নর্মাল আমরা ওয়েবসাইট যেটা দেখি, আমরা ওয়েবসাইটের নাম বলে গুগল, ফেসবুক, ইউটিউবে এই নামগুলোই সাধারণত চিনি, কিন্তু এটা ওয়েবসাইটের বা পুরো ইন্টারনেট জগতের খুব সামান্য একটা অংশ। মানে আসলে যেটা বরফের নিচে বা ডার্ক ওয়েব মানে যে সব কালো কালো তা না, এটা বোঝানোর জন্য বা একটা আইডিয়া করার জন্য এই নামটা ডার্ক ওয়েব বলে বোঝানো হয়। যে আসলে ইন্টারনেটের 96% অংশই কি আমাদের অজানা, বা আসলে এই নর্মাল ওয়েব দিয়ে আমি ব্রাউজ করতে পারবো না। গুগল দিয়ে আপনি কখনো ডার্ক ওয়েবের কোনো অ্যাড্রেস খুঁজে পাবেন না গুগল সার্চ করে। এটার জন্য কি আপনার ডার্ক ওয়েবের নিজস্ব সার্চ ইঞ্জিন যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, ডার্ক ওয়েব জিনিসটা এমন। তো ডার্ক ওয়েবের এই যে টেইলস ওএস যেটা আমি এসেছি, এটা আপনি ব্যবহারের জন্য শুরুতেই যেটা করবেন, এখানে সিকিউরিটি লেভেল যেটা আছে সেটা আপনি ট্রাই করবেন স্ট্যান্ডার্ড থেকে মিডিয়াম সেফার এটা রাখতে। ঠিক আছে, আপনার জাভা স্ক্রিপ্ট যেগুলো আছে সেগুলো ডিসেবল করে দিবে, এবং সাধারণত সাইট গুলো ব্রেক করে না। তবে সেফেস্ট দিলে কি হবে, সব ধরনের জাভা স্ক্রিপ্ট বা সব ব্লক করে দিবে, আপনার নিরাপত্তা বাড়বে ঠিক আছে, কিন্তু ওয়েবসাইট গুলো ব্রেক করে ফেলবে। আপনি ডার্ক ওয়েবের সাইট গুলো ভিজিট করতে গেলে শো করবে না। ঠিক আছে, এই সেটিংসটা তো করা ভালো। আর এখানে অটোমেটিক্যালি আমার অ্যাড ব্লকার বা এগুলো দেয়া আছে। তো এখানে আমি লিংকটা কপি হচ্ছে না, এটা একটু সিস্টেম করতে হবে। লিংকটা আপনি আপনার দেখাই যে আপনারা যাদের লিংক কপি হবে না, বা নর্মালি আপনার টেইলস ওএসে বা কালি লিনাক্সে লিংক কিন্তু কপি হয়ে আসে না। হ্যাঁ, উইন্ডোজ থেকে এখানে ডাইরেক্ট কপি করতে পারবেন না। ওটার জন্য কি করতে হয়, যে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এই যে জেনারেল, এটা অ্যাডভান্স যেটা আছে, এখানে যে দুইটা ডিসেবল করা না, এটা বাই ডিরেকশনাল করে দিবেন। এটা দিলে কি হবে, এরপর আপনি উইন্ডোজ থেকে সরাসরি টেইলসে জিনিস বা যেটাই আছে কপি করে আনতে পারবেন। ঠিক আছে, আমি এগুলো কপি করে আনি লিংক গুলো। স্যার আমি ভাবছিলাম এই প্রশ্নটা সবার লাস্টে করবো, আপনি আগে বলে দিচ্ছেন, ধন্যবাদ স্যার। তো আমি এটাতে যাই, এটা ডট অনিয়নে একটা যাচ্ছি, গট ইট। এটা ডট অনিয়নের একটা আপডেট এসেছে, এখন ভার্সন 3 রানিং আছে আসলে। এটা হচ্ছে অনিয়ন ডার্ক ওয়েবের সার্চ ইঞ্জিন। ঠিক আছে, এখানে বিভিন্ন আপনার রিলেটেড ইনফরমেশন পাবেন। আমি কি সার্চ দেবো, কিছু একটা হিডেন উইকি সার্চ দিই। হিডেন উইকি জিনিসটা খুব ভালো। এটা যদি ডার্ক ওয়েব কোনো লিংক পান অবশ্যই সেভ করে রাখবেন, কেননা হিডেন উইকি হচ্ছে উইকিপিডিয়া পেজ, আপনারা দেখেছেন না, ওখানে কি হয় হিউজ পরিমাণ একটা লিস্ট মতো করা থাকে। এই হিডেন উইকি জিনিসটাও এরকম একটা লিস্ট মতো ওখানে আছে। বিভিন্ন ডার্ক ওয়েবের ফোরাম, হ্যাকারদের ফোরাম বা লিংক গুলো, এগুলোর একটা লিস্ট মতো করা আছে। এই অনিয়ন সার্চ ইঞ্জিন কি গুগলের মতো একটা সার্ভিস। তো আমি একটা লিঙ্কের কালেকশন রেখেছি, সেটাতে গিয়ে দেখি। আবার আরেকটা বিষয় হয় ডার্ক ওয়েবের, এই যে লিঙ্ক গুলো না, এগুলো হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যায় বা ডেড হয়ে যায়। হ্যাঁ, তখন এই লিঙ্কে গেলে আপনারা কোনো তথ্য নাও পেতে পারেন। এই যে দেখুন আমার এটা কিন্তু স্লো করছে, কেন, যে 3টা কম্পিউটার ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে তারপর ডাটাটা সেন্ড হচ্ছে, বা ওই সার্ভার থেকে রিকোয়েস্টটাতে রেসপন্স যে আসবে ওটাতেও সময় নিচ্ছে। তো আমি একটা লিঙ্ক দিয়েছি, আরেকটা দেখি অন হয় কিনা। আমি এগুলো খুঁজে পেয়েছি বিভিন্ন ফোরাম থেকে, খুঁজে খুঁজে ডার্ক ওয়েবের লিঙ্ক গুলো এনেছি কালেকশন মতো। নর্মালি সার্চ দেই, আমার খুবই ইন্টারেস্টিং একটা লেগেছিল এরকম, যে আমি ডার্ক ওয়েবে খুঁজতে খুঁজতে
এই এলিয়েন রিলেটেড বা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড এরকম বিভিন্ন চমৎকার কিছু ওয়েবসাইট খুঁজে পেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আমি hidenwiki.org দিতে চাই। এখানে লিঙ্ক দেখাচ্ছে, আমি এটাতে ক্লিক করেছি, এটা আসুক। যদি অ্যাকচুয়াল ওয়েবসাইটটা হয়ে থাকে আশা করি অনেকগুলো লিঙ্ক পাবো। দেখুন এখানে বিভিন্ন পরিমাণ বিটকয়েনের সাইট, ড্রাগ স্টোর, হ্যাঁ, যে অনলাইনে আমরা শুনি না, ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি বা অনেকেই গল্প করে যে ডার্ক ওয়েবে বিভিন্ন অবৈধ মাদক দ্রব্য বিক্রি হয়, অস্ত্র বিক্রি হয়, কোন কোন সাইটে হয়, সবগুলো লিঙ্ক এখানে দেয়া আছে। ঠিক আছে, আমরা শুধুই জানার উদ্দেশ্যে যাবো, কোনো অবৈধ কাজ করব না। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এই যে ক্লাসে এত আলোচনা করলাম, এত সময় নিলাম, কেন করলাম? ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কাজে লাগে, হ্যাঁ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও কাজে লাগে। কেন, কোন সময় কাজে লাগে? আপনাকে কোনো কোনো সময় ক্লায়েন্ট ডার্ক ওয়েবে কোনো ইনভেস্টিগেশনের জন্য বলতে পারে যে আমাকে আমার ডাটাটা লিক হয়েছে কিনা ডার্ক ওয়েবে এটা খুঁজে দেখাও। আবার কোনো কোনো সময় বলতে পারে যে আমাকে কোনো হ্যাকার গ্রুপের সাথে একটু যোগাযোগ করতে হবে, আমার কোনো একটা তথ্য খুঁজে দাও। তখন আপনার এই যে ক্লাসে এত কনসেপ্ট দেখালাম, এগুলো ব্যবহার করে আপনার তথ্য ডার্ক ওয়েবে এসে খুঁজতে হতে পারে, এটা ফ্রিল্যান্সিং এর একটা কাজ। আবার কখনো কখনো হতে পারে আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আপনার তথ্য লুকিয়ে তার সিকিউরিটি টেস্ট করতে বলতে পারে, এটা তাদের যদি এরকম সিকিউরিটি পলিসি থাকে, কোম্পানি পলিসি থাকে। তো যদি বলে তখন এই যে অ্যানোনিমিটি যে কনসেপ্ট গুলো দেখালাম, গোপন ইমেল ব্যবহার করা, মেটাডাটা রিমুভ করে দেওয়া, আইপি অ্যাড্রেস চেঞ্জ করা, অ্যানোনসার ব্যবহার করে স্ক্যান দেওয়া, হ্যাঁ এই কাজগুলো আপনি করতে পারেন। ঠিক আছে, তো আমি এগুলো লিংক আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি এখনই। ক্লাস শেষে আপনাদের যেটা টাস্ক থাকবে, আমি একটা অ্যাসাইনমেন্টও দিব, কোনো অসুবিধা নেই। অ্যাসাইনমেন্টটা আমি মেসেঞ্জার দিব, আর এখানে হচ্ছে কি লিংক গুলো দিলাম, এটা আপনার ম্যানুয়ালি একটু এক্সপ্লোর করে দেখবেন। ঠিক আছে, অনেক ভালো ভালো কিছু আপনি পেলেও পেতে পারেন, ইন্টারেস্টিং কোনো তথ্য পেতে পারেন, বা কোনো হ্যাকারদের কোনো ফোরাম পেলে ওটা খুবই কাজে দেয়। ঠিক আছে, হ্যাকাররা কিনে সচরাচর আপনাকে অ্যাড হতে দিবে না। ঠিক আছে, মনে করুন রাশিয়ান হ্যাকারদের যে গ্রুপ, ওখানে আপনার নাম দেখেই আপনাকে ব্যান করে দিবে, আপনাকে অ্যাড হতে দিবে না। ওখানে অনেক ভাইয়া এই যে টেলস ইনস্টল দেওয়ার সময় ভার্সন চাচ্ছে, এটা উইন্ডোজ কোন ভার্সন দিব? উইন্ডোজ না তো, লিনাক্স। সরি লিনাক্স। আচ্ছা আচ্ছা, ডেবিয়ান 64 বিট দিয়ে দেন। এতগুলো কিসের লিংক এগুলো? কোনটা? এই সামনে দেখতেছি যে যেগুলো ডার্ক ওয়েবের একটা সার্চ দিয়ে দেখি কিরকম দেয়া যায়। শ্যাডো উইকি এটাতে দিই, যে দেখেছেন আমি যে বললাম না লিংক গুলো ডেড হয়ে যায় মাঝে মধ্যে, এটা ডেড, এটা আসছে না। তবে এই যে একটা লিংক পেয়েছি, এটা এসেছে। এখানে হিডেন উইকির পেজ দেখা যাচ্ছে। হিডেন উইকির ডার্ক ওয়েবে যে সার্ভিসটা .onion ডোমেইন, ওটা খুবই ভালো, ওখানে আরো অনেক ইনফরমেশন, এটা মেবি হ্যাঁ মেইন পেজে, এটা হিডেন উইকির অরিজিনাল পেজটা দেখা যাচ্ছে এখানে। দেখুন এখানে বিভিন্ন রকম এই যে ফিনান্সিয়াল সার্ভিস, আপনি ডার্ক ওয়েবে কোনো ক্রেডিট কার্ড কিনতে চাইলে সেগুলো পাবেন, এই একটা দেখা যাচ্ছে। শ্যাডো উইকি হার্ডওয়্যার সফটওয়্যার পলিটিক্স নিয়ে কোনো আলোচনা, ধর্ম নিয়ে কোনো আলোচনা হলে, মানে এটা একটা ফোরাম টাইপের, বললাম না এটা একটা ফোরাম। ক্যান আই ওন ইনভাইট? নো, এটা আপনি সরাসরি আপনি এখানে অ্যাড হতে পারবেন না। ঠিক আছে, তার ফোরামের কেউ যদি আপনাকে ইনভাইট দেয় দেন আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন। আমি হিডেন এখানে যাই, এই একটা সার্ভিস আমি ক্লিক করি, রাজীব ভাই আপনাকে কাকে মেসেজ দিয়েছিলাম জানি না, পাশের বাসা বলতে কোথাও আমি তাও বলতে পারছি না। দেখতে পাচ্ছেন ডার্ক ওয়েবে যে বিভিন্ন কার্ডের সার্ভিস হয়তো এখানে দেখাবে। এখানে আরেকটা বিষয়, ডার্ক ওয়েবে যে টাকা পয়সা আদান প্রদান হয়, এখানে কিন্তু ক্রেডিট কার্ড দিয়েও আদান প্রদান হয় না, বিটকয়েন দিয়ে সব বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, সাইট লোড হতে সময় নিচ্ছে। স্যার এই টেলসটি কি 1.1 জিবি? 1.8 জিবি, ঠিক আছে। তো এটা লোড হতেও সময় নিচ্ছে, আমরা এইটাতে আর টাইম ওয়েস্ট না করি, আপনারা এটা বাসায় ট্রাই করবেন, আরো ইন্টারেস্টিং জিনিস পাবেন। ঠিক আছে, এটা আপনাদের। হ্যাঁ স্যার, ডার্ক ওয়েবে কি মানে যে কেউ ঢুকতে পারবে স্যার এখানে? আমি তো ঢুকে দেখালাম আপনাকে।
ওখানে আমাদের কি কাজ? ডার্ক ওয়েবে আপনি নিজে সার্চ করে দেখুন ইন্টারেস্টিং কিছু খুঁজে পান কিনা, বা কিভাবে ডার্ক ওয়েবে অ্যাক্সেস করতে হয় এটা আপনি দেখে রাখবেন। কারণ আমি মাত্র একটু আগেই বললাম যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও আপনাকে কখনো কখনো এরকম কাজ দিতে পারে ডার্ক ওয়েবের ক্ষেত্রে, বা আপনি একজন ইথিক্যাল হ্যাকার, আপনি ডার্ক ওয়েবে প্রবেশ করতে পারেন, আপনি কোন মুখে নিজের হ্যাকার বলেন, তাই না? এটা একটা বিষয় না, মানিজ্যতের বিষয়। এর জন্যই স্যার আপনাদের কাছে আলোচনা করা। স্যার স্যার মনে করেন আমাকে কোনো একটা ক্লায়েন্ট একটা কাজ দিবে যে আমার ডাটাটা লিক হয়েছে কিনা এটা দেখো তুমি, এটা আমি বুঝবো কিভাবে যে আমার ডাটাটা আসলে ঠিক আছে কিনা, লিক হয়েছে কিনা? এটার জন্য আপনাকে নিজে ম্যানুয়ালি ডার্ক ওয়েবে বিভিন্ন ফোরামে অ্যাড হতে হবে, খুঁজে বের করতে হবে। ফেসবুকে গ্রুপ তো খুঁজে বের করা খুব সহজ, সার্চ দিলেই চলে আসে, কিন্তু ডার্ক ওয়েবে এরকম না। কিন্তু ডার্ক ওয়েবে এরকম বিভিন্ন গ্রুপে যখন আপনি অ্যাড থাকবেন, তখন সেখান থেকে আপনি আইডিয়া পাবেন, ইনফরমেশন পাবেন। এটা অভিজ্ঞতা, ঠিক আছে? আপনাকে নিজে এই অভিজ্ঞতাটা অর্জন করতে হবে। আবার সব ফোরামে আপনি চাইলেই অ্যাড হতে পারবেন না, ঠিক আছে? আপনি যেমন কিছু কিছু ফোরাম আছে শুধুই চাইনিজদের জন্য, ওটা বাইরের কোনো দেশের কান্ট্রি কাউকে ওখানে অ্যাক্সেস দেয় না। তো এরকম জিনিসগুলো আপনাকে ম্যানুয়ালি এক্সপ্লোর করে নিতে হবে। দেন আপনাকে ক্লায়েন্ট যদি কাজ দেয় আপনি তখন এটা বলতে পারবেন বা করতে পারবেন। যেমন আমি এক্সপ্লোর করেছি বলে আপনাকে ক্লাসে বলতে পারছি যে এরকম এরকম জিনিস আছে, ঠিক আছে? এটা আপনি নিজে করতে হবে। কিন্তু স্যার ডার্ক ওয়েবে নাকি প্রবেশ করলে যদি আপনার তথ্য ওরা জানে তাহলে নাকি অনেক সমস্যা হয়। আমি তো আপনাকে সব ওয়ে দেখিয়েই দিলাম, কিভাবে ইমেল হাইড করতে পারেন, ছবি টবি পাঠাতে গেলে সেটা রিমুভ করে আপনি পাঠাইতে পারেন, মেটাডাটা সবই তো আপনাকে প্রসেস বলে দিলাম, তাই না? এখন এটা জি তো স্যার। অ্যাপ্লাই, হ্যাঁ এখানে অ্যাপ্লাই করবেন আপনি। স্যার মানে বাইসিস ক্রমে যদি কোনো আমার তথ্য ওরা জানে তাহলে কি স্যার এটা লাইফের নাকি এটা প্রবলেম হয়, মানে ওনারা নাকি আপনাকে পাবে কিভাবে? আমি তো আপনার পুরো অপারেটিং সিস্টেমটা ধরেই দেখিয়ে দিলাম যে আপনার ট্রেস করে যদি এফবিআই পর্যন্ত এসব আপনার ট্রেস করতে আসে, আপনার কম্পিউটার ধরেও ট্রেস করে আপনার তথ্য পাবে না। টেলস ওএস জিনিসটা জি খুবই স্যার। ভালো, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার, বুঝতে পারছি স্যার। একটা জিনিস বুঝে আসলো না যে আপনি যখন ক্লাস করাইতেছেন আমাদের স্যার পুরা আপনার কথা ফুল লজিক আছে স্যার। হ্যাঁ, আমরা তাহলে ক্লাসটা এখানে এখন শেষ করি, অনেক টাইম হয়ে গেছে এবং অনেকেই, কমান্ড গুলো এর ভিতর কিভাবে সেগুলো পরীক্ষা করতে পারে? আমি আপনার কথা বুঝতে পারিনি। মানে আমাদের যেগুলো দেখাইতেছেন কম্পিউটারে হুম হুম। পুরা জিনিসটা তো আপনি অ্যাক্সেস নিয়েছেন কম্পিউটারটা, আমি তো ওগুলো পরীক্ষা করতে পারতেছি, কিন্তু কেউ কেউ দেখা যায় যে ওগুলোর সাথে সাথে পরীক্ষা করে বলতেছে যে এটা এরকম কমেন্ট এরকম হয়েছে, ওরকম হয়েছে লিনাক্স কমেন্ট গুলো। আপনি টেস্ট করেন, আপনি কালি লিনাক্স সেটআপ নেই? না না, আপনি ক্লাসের ভিতর তো আমি পারি না। আচ্ছা ক্লাসে পরে করেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ এখানে হচ্ছে ক্যাপচার, এটা কি দ্য হোস্ট কি ইজ কারেন্টলি, সরি, এই ক্যাপচারটা কি করে রাখবো? মানে মানে টেলসটা ইনস্টল দিয়েছি আমি, হ্যাঁ, কারণ টেলসটা যে ইসে আছে, আপনি কালি লিনাক্স এর করার সময় যে একটা ক্যাপচার অপশন দেখিয়েছিলেন না, যাতে রিস্টোর করতে পারি, টেলসও কি করতে ওরকম? করে রাখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের ক্লাসটা আজকের মতো এখানেই শেষ করি। অনেকেই লিভ নিয়েছেন ক্লাস চলাকালীনই। অ্যাসাইনমেন্ট কি দিবেন আজকে? অ্যাসাইনমেন্ট মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব, ঠিক আছে? সবাইকে আসসালামু আলাইকুম। আসসালাম।